ওই স্কোয়ার করা হলো, তারপর চলছিল। ওকে, ঠিক আছে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দেখ, পার্টার্বড হ্যামিল্টনিয়ান এটা ছিল এইচ প্রাইম, সেটা হলো এই গোটাটা এল স্কোয়ার বাই 2 মিউ আর স্কোয়ার, এল স্কোয়ার বাই 2 মিউ আর জিরো স্কোয়ার, হাফ কে মাইনাস আর কে, হাফ অফ কে ইন্টু আর মাইনাস আর জিরো স্কোয়ার। আমার উদ্দেশ্য হচ্ছে, আবারও বলছি, আরটাকে আর জিরোর টার্মে নিয়ে আসবো। আরটাকে আর জিরোর টার্মে নিয়ে আসতে পারলে আমার মোটামুটি কাজ ওয়েল সেটেল হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এবার এই যে 1/r² আছে, এটা তো আর জিরো আছে, ছেড়ে দে, কোনো মতলব নেই। তাহলে এই 1/8টাকে আমাকে কিছু করে 1/r0 আনতে হবে। কিছুই না, আমার উদ্দেশ্য হচ্ছে এই টার্মটাকে কাটাবো আর কি। তবে তো আমার শুধুমাত্র যে মানে আনপাটা টোটাল হ্যামিল্টনিয়ান মাইনাস আনপাটার্ড হ্যামিল্টনিয়ান, তবে পাটার পার্টটা পাবো। তো এইটা তো আনপাটার পার্ট, তো এইটাকে তোকে যে কোনো ভাবে কাটাতে হবে। তো সেইটাকে কাটাতে গেলে তো তোর এই আর এর বদলে আর থাকলে হবে না, আর এর বদলে আর জিরো চাই। আর জিরো এসে এইরকম একটা টার্ম আছে, তুই পটাপট কেটে দিবি, বাকি যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে পার্টারবেশন। বাস, ওইটাকে তুই দুটো দুটো ওয়েভ ফাংশনের মধ্যে ভরে দিবি, হয়ে গেল, খতম কাহিনী। এটা ইন্টিগ্রেট করে দিবি, ভ্যালু পেয়ে যাবি। ওই দিকেই যাচ্ছি। তাহলে এই 1/8টাকে এনি হাউ আই হ্যাভ টু রিপ্লেস বাই 1/r0। তো সেইটাও বের করে ফেলেছি আমি, সেটা আমি এখানে করে ফেলেছি। দেখ, 1/r² ইকুয়াল টু এই গোটাটা ইন্টু 1/r0²। ভেতরটাকে তুই ভেঙে দে, ভেঙে দিয়ে বড় পড়ে একটা ব্যাপার হয়েছে। তাহলে এটা 1/r² কে রিপ্লেস করে দেবে 1/r0² দিয়ে। তাহলে ওই ইকুয়েশনটাতে প্রথমেই যে টার্মটা, এটা এই যে এল স্কোয়ার বাই 2 মিউ আর স্কোয়ার, এখানকার 1/r² কে রিপ্লেস করে দিয়েছে ওই r0², এই গোটাটা দিয়ে, এই গোটাটা দিয়ে এখানে রিপ্লেস করে দিয়েছে। দেখ, এদের এল স্কোয়ার বাই 2 মিউ r0², r0 কি করে চলে এলো, আর মানে এখানে অ্যাকচুয়ালি আর ছিল, 1/r² ছিল, সেই জন্য এই 1/r0² ইন্টু গোটাটা, এই গোটাটা, এই গোটাটা এটা থাকলো মাইনাস, মাইনাস কোথায় গেল, এই যে মাইনাস এল স্কোয়ার বাই 2 মিউ r0²। এই দেখ, ওটাকে কিন্তু সেম রেখেছে, এল স্কোয়ার বাই 2 মিউ r0², লাস্ট টার্ম হাফ কে আর মাইনাস r0², এটাও রেখে দিয়েছে। দেখ, হাফ কে আর মাইনাস r0²। দেখ, ব্যাপারটা বুঝতে পারলি কিনা? ভেরি সিম্পল, জাস্ট আমি 1/r² কে রিপ্লেস করলাম এই গোটাটা দিয়ে r0 করার জন্য, দিয়ে বাকিটা as it is রেখেছি। আমি জাস্ট একটা আলজেব্রা করবো, একটা যোগ বিয়োগ করবো আর কি, সরল করবো। এটা বুঝলি কিনা দেখ, বাকিটা অটোমেটিক চলবে। বুঝে গেল এটা? হ্যাঁ, তো বাকিটা আবার অটোমেটিক চালা। তো এটা দিয়ে গুণ করে দিবি তুই সব কটাকে, সব কটা আমাকে গুণ করতে করতে যেতে হবে। তো এইবার এইখানে দেখ, এই যে এল স্কোয়ার বাই 2 মিউ r0², আর এখানে দেখ এল স্কোয়ার মাইনাস, মিউটা তো কেটে গেছে, না মিউটা রয়েছে, দুইটা কেটেছে শুধু, মিউ ওমেগা রোটেশনাল স্কোয়ার বাই কে, এটা থাকলো প্লাস এইটা, এই যে টার্মটা, হাফ কে আর মাইনাস r0²। তাহলে এই আর মাইনাস r0 তুই যদি করিস, মানে আর মাইনাস r0 তার আবার হোল স্কোয়ার, তো এইটা করলে ইউ উইল গেট দিস, মানে আর আর r0 এর মধ্যে সম্পর্ক একদম প্রথম দিকে বোধহয় আমরা করছিলাম, কোথায় গেল, এরও আগে বোধহয় আমরা একবার করেছিলাম। এই যে আর মাইনাস r0, সেটা হচ্ছে মিউ আর ওমেগা স্কোয়ার বাই কে, সেটাই হচ্ছে আর মাইনাস r0। তা যদি আবার স্কোয়ার করিস, তাহলে মিউ আর ওমেগা স্কোয়ার বাই কে, তার আবার হোল স্কোয়ার হবে, ওটাই করবে। দেখ, এই দেখ, মিউ আর ওমেগা স্কোয়ার বাই কে, তার আবার হোল স্কোয়ার। বোঝা যাচ্ছে? এইবার দেখ, আমরা আবার প্রথমের দিকে ফিরে যাচ্ছি। আমরা জাস্ট বলছিলাম যে ফার্স্ট অর্ডার পার্টারবেশন, এই যে ল্যামডা, যেটাকে আমি ল্যামডা বললাম, মিউ ওমেগা স্কোয়ার বাই কে, দিস ইজ ল্যামডা।
তাহলে এইটা শুধুমাত্র 1 ডিগ্রি কটাকে আমি নেব, তাহলে ফার্স্ট অর্ডার পাবো। এইটার আবার স্কোয়ার টার্মটাকে নিয়ে তাকে কমন নিয়ে যেগুলো যেগুলো পাবো সেখান থেকে আমি সেকেন্ড অর্ডার পাবো। তাহলে আমি যদি ফার্স্ট অর্ডার কারেকশন বার করতে চাই, শুধুমাত্র মিউ ওমেগা স্কোয়ার বাই কে এই টার্মটাই আমাদের দরকার, বাকিগুলো দরকার নেই। কিন্তু ফার্স্ট অর্ডার কারেকশনের জন্য সেকেন্ড অর্ডারের জন্য দরকার আছে। তো সেই জন্য কি হচ্ছে দেখ, দেখ মিউ ওমেগা স্কোয়ার বাই কে এটা রেখে দেওয়া হলো। আর এইটাকে সেকেন্ড টার্মটাকে তুই যখন এটা থেকে স্কোয়ার করবি, এখান থেকে দেখ মিউ স্কোয়ার আর স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4/2 কে হয়ে যাচ্ছে, মানে এই টার্মটা কিন্তু সেকেন্ড অর্ডার একে দেবে। তাহলে এ আমাকে ফার্স্ট অর্ডার দিয়ে দেবে, এখান থেকে আমাকে সেকেন্ড অর্ডার দিয়ে দেবে, তারপরে আরো হায়ার অর্ডার চাইলে দরকার হলে আরো বার করা যাবে, দরকার নেই আমার। আমি ম্যাক্সিমাম ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডারই চাই, বড় জোর আমার এনার্জি কারেকশনে ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডারই চাই। তাহলে বুঝতে পারছিস ব্যাপারটা? এইটা হচ্ছে ফার্স্ট অর্ডার কারেকশনের সঙ্গে কানেক্টেড হবে, এটা সেকেন্ড অর্ডার কারেকশনের সঙ্গে কানেক্টেড হবে। ওই ল্যামডাটা দিয়ে বলে দেওয়া হলো। বোঝানো যাচ্ছে ব্যাপারটা? হুম। আরো হায়ার অর্ডার আনা যাবে, দরকার নেই আমার, কোনো প্রয়োজন নেই। এইটা করতে গিয়েই মাথা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, নেক্সট টার্ম গুলো থেকেও তো মানে সেকেন্ড অর্ডারের কিছু পোর্শন আসতে পারতো। না এইটা তো গোটাটা ভেঙে দিয়েছে, তো এটা গোটাটা ভেঙে দিয়েছে, এটা গোটাটা ভেঙে দিয়েছে, আর কি করবি? যেমন ধরো লাস্টের টার্মটাকে আর নিয়ে এলো না, ওই একদম শেষের যে টার্মটা লেখা আছে ওটাকে। এটা এমনি লিখেছে, এটা তুই পাবি কোত্থেকে? এ তো পেয়ে গেছিস তো। এই দেখ, এইটাকে দিয়ে তুই যখন 3টেকে গুণ করলি, এইটা আর এইটা কেটে গেল, সেকেন্ড দুটো, এই দুটো, তারপরের এই দুটোকে, হ্যাঁ এইখান থেকে তুই এটা পেতে পারিস মনে হচ্ছে, এইটার সঙ্গে এটা গুণ করে ওটাই বলছি। এইটা থেকে একটা টার্ম হয়তো বেরোবে, বাকি তো এগুলো তো লিখে দেওয়াই হয়েছে, সব লিখেছে। ওটাই এই বলছি, মানে ওটাই আর কি ওই সেকেন্ড অর্ডারে কন্ট্রিবিউট করতে পারে। এম স্কোয়ার মিউ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4/k, হ্যাঁ এটা করতে পারে সেকেন্ড অর্ডারে, এই দুটোর গুণফল। ওর জন্য এখানে একটা রেখেছে হয়তো। তো ঠিক আছে, মানে তুই যদি সেকেন্ড অর্ডার দেখিস তখন এটাকে এর মধ্যে ঢুকিয়ে নেওয়া হবে, দেখ কোনো চিন্তা নেই। তো ম্যাক্সিমাম আমাদের সেকেন্ড অর্ডার চাই, তার বেশি অবধি চাই না। তো যতগুলো টার্মেই এই মিউ স্কোয়ার ওমেগা 4/2 বা কে স্কোয়ার টাইপের টার্ম আছে, সেগুলোকে আমাদেরকে সেকেন্ড অর্ডারে রাখতে হবে। ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে স্কোয়ারটা রাখবো শুধু, আর ওমেগা টু দি পাওয়ার 4টা সেকেন্ড অর্ডারে যাবে। তো বেশ ঠিক আছে। এইবার ব্যাপার হচ্ছে, তো এবার ঘটনাটা দেখ, মানে কোনো চিন্তা নেই, এই ক্যালকুলেশনটা খুব বিরক্তিকর লাগছে আমি জানি, ক্যালকুলেশনের শেষে একটা ভালো জিনিস ঘোড়ার ডিম ওই আর কি আছে, দেখ তখন ভাল লাগবে। ক্যালকুলেশনটা আদৌ আমাদের চাই না, ক্যালকুলেশনটা আমি বলে দিচ্ছি জাস্ট, মানে জানা থাকলো, কিন্তু ক্যালকুলেশন তোদেরকে কোথাও করতে দেবে না, সুতরাং যতটা বুঝতে পারছিস ওয়েল অ্যান্ড গুড, যতটা বুঝতে পারছিস না ইগনোর করে দে, কোনো সমস্যা নেই। ক্যালকুলেশনটা লাগবে না, লাস্ট লাইনটা লাগবে, লাস্ট লাইনে আমরা ভালো জায়গায় আসতে চলেছি খানিক্ষণের মধ্যেই, সেটা আমাদের দরকার। তো যাই হোক, এবারে ব্যাপারটা হচ্ছে যেটা, তো এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে ইয়ে করেছে। তো আমার কাছে এই যে এই টার্মগুলো যেটা ফাইনাল যে 7 নাম্বার ইকুয়েশনে যেগুলো যেগুলো পড়ে থাকলো আর কি, তা তোকে এবার এলটা কি বোঝাচ্ছে, হ্যাঁ ওমেগা রোটেশনালটা কি বোঝাচ্ছে, এগুলো তোকে একটা একটা করে নিয়ে আসতে হবে। সেই একটা একটা করে প্রথমে প্রথমে বের করে নিয়েছে, এলটা কি, ওমেগা রোটেশনালটা কি, দিয়ে প্রত্যেকটা টার্মকে নিয়ে এই ফাইনাল ফর্মে এখানে রিপ্লেস করা হয়েছে এইচ প্রাইমে, দিয়ে এইচ প্রাইমটা কেমন দেখতে হয়েছে একবারে দেখ। এইচ প্রাইমটা মানে প্রত্যেকটা টার্মগুলোকে বসিয়ে বসিয়ে গেছে, এই যে এল স্কোয়ার বাই মিউ আর জিরো স্কোয়ার ইন্টু মিউ ওমেগা স্কোয়ার বাই কে। তাহলে এবার এখান থেকে তোকে হচ্ছে ওমেগা রোটেশনাল, মানে দেখ এখানে তুই বের করে নিচ্ছিস ওমেগা রোটেশনাল মানে এল বাই মিউ আর স্কোয়ার। তাহলে এই ওমেগা রোটেশনালের জায়গায় এল বাই ইয়েটা বসিয়ে দিতে হবে, হ্যাঁ এল বাই মিউ আর স্কোয়ার, এই ওমেগা রোটেশনালের জায়গায় তুই বসিয়ে দিবি এল বাই মিউ আর স্কোয়ার।
তো এরকম করে করে প্রত্যেকটাতে বসিয়ে গেছে। এই এইচ প্রাইমের যে টোটাল ইকুয়েশনটা, এই টোটাল ইকুয়েশনে যেটা যেটা আমরা রিপ্লেস করতে পারতাম সেই রিপ্লেসমেন্ট গুলো করা হয়েছে। এই যে ওমেগা, এই ওমেগা দিয়ে রিপ্লেস করেছে। এরকম করে করে প্রত্যেকটা করেছে আর কি। তো সেগুলোই একটা একটা করে করে দেখিয়েছে এখানে। এই দেখ, মিউ ওমেগা স্কোয়ার বাই কে, মিউ ওমেগা স্কোয়ার বাই কে এইটা দাঁড়াচ্ছে। হ্যাঁ, তারপরে এইটা করেছে মিউ স্কোয়ার আর স্কোয়ার ওমেগা রোটেশনাল বাই 2k, সেটা এরকম দাঁড়াচ্ছে, অ্যান্ড সো অন। সেগুলো সব বার করেছে আর কি, বার করে এখানে রিপ্লেস করে দিয়েছে। আফটার রিপ্লেসমেন্ট ইউ আর গেটিং দিস ফর্ম। এইচ প্রাইমের একটা টোটাল ফর্ম বের করেছে, ওই জাস্ট ওগুলোকে বসিয়ে যেখানে এল স্কোয়ার অথবা L4 এইরকম টার্ম থাকবে। এটা থাকলে কিছুই না, এটা থাকলে আমার ক্যালকুলেট করতে সুবিধা। কেন সুবিধা? ওই যে ওপরে মনে করে দেখ, আমরা স্ফেরিক্যাল হারমোনিক্স প্রথম দিকেই যখন দেখছিলাম তখন এইটা আমরা জানা আছে, এই যে এল স্কোয়ার অপারেট করলে জে ইন্টু জে প্লাস ওয়ান আসবে, এল জেড অপারেট করলে এম আসবে, এটা আমরা জানি। সুতরাং এই টাইপের টার্ম আনলে আমার সুবিধা হবে ক্যালকুলেশন করতে, সেই জন্য ওইভাবে আমি ব্যাপারগুলোকে সাজাচ্ছি। আমি এখনো ক্যালকুলেশন চালিয়ে যাচ্ছি। তো এইচ প্রাইমকে আমার উদ্দেশ্য হচ্ছে L2, L4, L6 এই সমস্ত টার্মে নিয়ে আসবো আর কি, সো দ্যাট আই ক্যান ক্যালকুলেট ইজিলি। তো যাই হোক, এবার এখান থেকে L4 বাই অমুক তমুক এগুলোকে সব কমন টমন নিয়েছে, কমন নিয়ে এরকম একটা টার্ম এসেছে, এগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, কমন টমন না, এটাকে ভেঙে দিয়েছে। মানে এই যে r⁴ ছিল 1/r⁴, ওইটাকে r0 টার্মে নিয়ে এসছে। ওই যে সেই 1/r = 1/r0 দিয়ে কি একটা ছিল না, ওইটাকে কাজে লাগিয়েছে। কোথায় গেল? এই যে যেটা বোথ সাইড টু দি পাওয়ার 4 করে দিয়েছে আর কি। 1/r⁴, এইটাও টু দি পাওয়ার 4, এটাও টু দি পাওয়ার 4, সেইটা করা হয়েছে। দেখ দেখ দেখলি বুঝতে পারবি। কোথায় গেল? এই যে r⁴ দেখতে পাচ্ছিস, আরে আগেও বললাম আরে রাখা যাবে না, r0 আনতেই হবে, ওই জন্য এটা করেছে। এখানে টু দি পাওয়ার 4 ছিল, টু দি পাওয়ার 4টাকে স্কোয়ারের স্কোয়ার করে, মানে প্রথমে ভেঙে নিয়েছে স্কোয়ারটাকে, তার আবার হোল স্কোয়ার রেখেছে, মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তার আবার স্কোয়ার, এরকম টাইপের করেছে। স্কোয়ার তার যেটা ভেতরের যেটা টার্ম আছে সেইটার আবার স্কোয়ার, এরকম করে ভেঙে ভেঙে করেছে আর কি। এখানেও r⁴ ছিল, ওই জন্য দেখ r0⁴, তার সঙ্গে আবার ভেতরে স্কোয়ার, তার আবার কিউব করেছে, স্কোয়ার করে ভেতরটাকে ভেঙে নিয়েছে, ভেতরে যেটাকে ভেঙেছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তার আবার কিউব করে নিয়েছে, দিয়ে 6টাকে মিলিয়েছে আর কি। বুঝতে পারছিস কি করেছে? কি হ্যাঁ হলো? কষ্ট হচ্ছে নাকি? কষ্ট একটু হচ্ছে, চিন্তা নেই। তো যাই হোক, এইবার ব্যাপার যেটা হচ্ছে, যেটা বলছি দেখ, আর একটুখানি আর হয়ে গেছে, হয়ে এসছে, আর বিশেষ কিছু নেই। তো এইবার ব্যাপার যেটা হলো যে, তাহলে দেখ এইখানে একটা r⁴ টার্ম, এই দুটো গুণ হয়ে গিয়ে r⁴ এখানে থাকলো, তারপরে আবার একটা সামথিং ইন্টু r⁴ টার্ম থাকলো, প্লাস সামথিং করে এদিকটা আবার চলতে থাকবে। এইবার ঘটনা হচ্ছে যে দেখ, তুই মানে r⁴ টার্মেই তুই প্রচুর ছোট ভ্যালু পাবি, মানে এরপরে যদি তুই যত খুশি বাড়াতে পারিস, কোনো চিন্তা নেই, তুই অনেক দূর পর্যন্ত এক্সটেন্ড করতে পারিস, কিন্তু এই 1/r⁴ এই টার্মেই তো তোর বিরাট ছোট সংখ্যা আসবে, এর পরের গুলো তো তাহলে আরো ছোট সংখ্যা আসবে, মানে প্র্যাকটিক্যালি এইটাকেই নেগলেক্ট করা উচিত, এর পরে আর লেখার কোনো মতলবই হয় না। তো যাকে যাক, এবার এইটা দেখ L⁴/k মিউ স্কয়ার r⁴, আর এইটা হচ্ছে L⁴/2k মিউ স্কয়ার ইন্টু r⁴, তার মানে এটা প্র্যাকটিক্যালি -1 প্লাস হাফ, মানে -হাফ হয়ে যাবে আর কি। এটা যোগ বিয়োগ করলে মাইনাস L⁴/2k মিউ স্কয়ার r⁴, এইটা চলে এলো। আমি একটা ছোটখাটো ফর্মে এইচ প্রাইমকে নিয়ে চলে এলাম, অন্যান্য বইতে এটাকে ডাইরেক্ট লিখে দেওয়া থাকে, ডাইরেক্ট লিখে দিলেই হলো, ক্যালকুলেশনটা করে দেখানো হলো ইট ইজ পসিবল টু কাম ইন দিস, মানে এটা কোনো গল্প দিয়ে নিয়ে আসা হয়নি, এইভাবে ভেঙে ভেঙে ক্যালকুলেশন করেই পার্টার পার্ট অফ দি হ্যামিল্টনিয়ান। এটা মানে কোনো বইতে ক্যালকুলেশন করার সময় ডাইরেক্ট তোকে বলে দেবে যে পার্টারবেশনটা এটা,
মানে নন রিজিড রোটারের ক্ষেত্রে যে পার্টারবেশনটা আমি ইউজ করছি, দ্যাট পার্টারবেশন পার্ট অফ দি হ্যামিল্টনিয়ান ইজ ইকুয়াল টু দিস। বহু কোশ্চেনে দেওয়া আছে, এটা ডাইরেক্ট দেওয়া আছে বহু জায়গায়। তো এইটাই এনে দেখানো হলো। সুতরাং এই যে আগের ক্যালকুলেশন যেটা হয়েছে, এই পুরো ক্যালকুলেশনটা ইউ ক্যান ইগনোর। যদি তোর শক্ত লেগে থাকে ইউ ক্যান ইগনোর, নো প্রবলেম। শক্ত মোটেই নয়, একটু টিডিয়াস, খুঁজে 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 রিপ্লেস করে করে। উদ্দেশ্যটা আমাকে মাথায় রাখতে হবে, আমি সব জায়গায় আর কে R0 দিয়ে রিপ্লেস করবো, দ্যাট ইজ মাই অনলি পার্সপেক্টিভ, বাস, আর কিছু ব্যাপার নেই। আর ওই যেটা হচ্ছে আমার সুইচিং প্যারামিটার ল্যামডা, ওইটাকে ধরে ধরে আমি এক জায়গায় করবো টার্মগুলোকে, এইটা m ওমেগা স্কয়ার বাই k, অনলি দিস মাচ ইউ শুড কিপ ইন মাইন্ড। এটা মাথায় রেখে তুই যদি ক্যালকুলেশনটা কন্টিনিউ করিস, ফাইনালি এইচ প্রাইম বা পার্টারবড হ্যামিল্টনিয়ানটা বেরিয়ে যাবে। তো যাদের যাদের শক্ত লেগেছে তারা এই পাতে অবধি টোটালি ইগনোর করে দিবি, কোনো প্রবলেম নেই। ওটা করলেও কি না করলেও কি কিছু যায় আসে না। যদি বুঝে থাকিস সাথে একবার করবি, যদি মনে হয় যে ভালো লাগছে না তাহলে কাটিয়ে দিবি। এইবারটা কিন্তু সবার লাগবে, দিস পার্ট ইউ অল নিড, এটা আর বাদ দেওয়া যাবে না। তো তাহলে আমি পার্টটা বের করে ফেললাম। এবার তো বাকিটা আমার হাতে, আমি পার্টটা বসাবো মাঝখানে, সাইজে 0, এইচ প্রাইম সাইজে 0, আমি ফার্স্ট অর্ডার কারেকশন পেয়ে গেলাম। এবার দেখি ক্যালকুলেশন করে কি হয়, L⁴ 2k মিউ স্কয়ার R0 স্কয়ার, এটা হচ্ছে পার্টারবড হ্যামিল্টনিয়ানটা। ভালো কথা। তো L⁴ বাকি সব বের করে দে, এগুলো সব কনস্ট্যান্ট। তো 2k মিউ R0 এরকম কোনো মতলবই নেই, সব বের করে দে, ফালতু টার্ম এসব। বেশ, এবার L⁴টাকে আমি L স্কয়ার করে নিলাম। ওই জন্যই তো, ওই উদ্দেশ্য নিয়েই তো আমি সব তাইতা করছিলাম এখানে, দেখ না, L⁴ এই টার্মগুলো আনার চেষ্টাই করছিলাম, এইভাবে রিপ্লেসও করেছি। দেখে দেখ, ওমেগাটাকে L বাই মিউ আর স্কয়ার দিয়ে রিপ্লেস করেছি, কেন? যাতে করে L স্কয়ার আসে। কেন? কারণ L স্কয়ারটার সঙ্গে ডাইরেক্ট করে, এই যে L স্কয়ার স্ফেরিক্যাল হারমোনিক্সের উপর অপারেট করলে j × j+1 দেয়, মানে ওটা আইগেন ফাংশন। L স্কয়ারের রেসপেক্টে স্ফেরিক্যাল হারমোনিক্স গুলো আইগেন ফাংশন। এই উদ্দেশ্য নিয়ে আমার টার্গেটই ছিল L স্কয়ারে রিপ্লেস করা, সেটাই করা হয়েছে এতক্ষণ ধরে চেষ্টা করে। বেশ, ঠিক আছে, ওকে ফাইন, রেস্ট অফ দ্য থিং ইজ ইন্টারেস্টিং, নো প্রবলেম। এবার যেটা ব্যাপারটা, তাহলে এখানে L স্কয়ার করে দিলি, L⁴ কে L স্কয়ার ভেঙে দিলি। এইবার L স্কয়ারটা এর উপরে যখন অপারেট করছিস, এই দেখ j × j+1 বেরোলো, j × j+1 h কাট স্কয়ার, এখনো একটা L স্কয়ার বেঁচে আছে, কিন্তু আবার একটা বেরোবে j × j+1 h কাট স্কয়ার, ওই জন্য এটা হয়েছে j স্কয়ার j+1 হোল স্কয়ার h কাট টু দি পাওয়ার 4, আর ভেতরে আছে yjm, এটা ক্রনিকাল ডেল্টা 1 হয়ে যাবে আর কি, এটা তো নর্মালাইজড, সো ইট উইল বি 1। এই দিকটা ছেড়ে দে, বাকি শুধু এই টার্মটা পড়ে থাকলো, এটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশন। তাহলে j স্কয়ার j+1 এর হোল স্কয়ার, এটাকে এক জায়গায় নিয়ে নে, বাকিগুলোকে কাটাকুটি অমুক তমুক করে এই ফাইনাল ফর্মটা বেরোবে, h⁴ 32 π⁴ k মিউ স্কয়ার R0⁶, এই গোটা ব্যাপারটা বেরোবে। ভালো কথা, খুব ভালো কথা। তো দিস ইজ দি ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশন অন রিজিড রোটার, মানে নন রিজিড রোটার। যাই হোক, রিজিড রোটারকে যদি আমি নন রিজিড রোটার হিসেবে ধরি, তাহলে সেই সিস্টেমটার ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশন, নট ফার্স্ট অর্ডার এনার্জি, ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশন ইজ দিস। তাহলে গ্রাউন্ড স্টেটের যে এনার্জি, মানে গ্রাউন্ড স্টেটের এনার্জি না, মানে আনপার্টার্ড স্টেটের যে এনার্জি, তার সঙ্গে এইটি অ্যাড করতে হবে, তাহলে আমি পার্টারবেশনের পরে যে এনার্জি সেটা পাবো। ঠিক আছে, আসছি সেখানে। সো এনার্জি ইজ দিস, এটাকে যদি আমি hc দিয়ে ভাগ করে দিই, h × c দিয়ে যদি ভাগ করি, তাহলে আমি সেন্টিমিটার ইনভার্সে ওয়েভ নাম্বার পাবো। মানে আমাদের এই স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে আমরা শুধুমাত্র সেন্টিমিটার ইনভার্সে দেখে দেখে খুব অভ্যস্ত আর কি, এটা নিয়ে আমরা পছন্দ করি, সেই জন্য সবাই চেষ্টা করে যে এই সেন্টিমিটার ইনভার্সে আনতে আর কি, ওয়েভ নাম্বারের টার্মে আনতে। তো এটাকে যদি আমি ওই ইটাকে, যেটা ই যে পেয়েছি, এটাকে hc দিয়ে ভাগ করলে উইল গেট ε/j1, ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশন, কিন্তু সেন্টিমিটার ইনভার্স টার্মে উইল গেট দিস। hc দিয়ে যদি ভাগ করি, এখানে h³ থাকবে, আর এখানে একটা c আসবে, এটা এখানে h³ আছে, এখানে একটা c চলে এসছে, এটার সঙ্গে এইটুকুই ডিফারেন্স। ভালো কথা।
এইটাকে এই জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ান এর হোল স্কোয়ার বাদ দিয়ে বাকি যেটা এইচ কিউব, হ্যাঁ, তারপর 32 পাই টু দি পাওয়ার 4 কে অমুক তমুক, এগুলো তো সব কনস্ট্যান্ট টার্ম। ওই গোটাটাকে তুই একটা আলাদা কনস্ট্যান্ট ডি বলে দে, বলতেই পারিস। ওখানে তো সবটাই শুধু ভ্যারি করছে যে, তো বাকিগুলো তো সব বেকার, শুধু যে ভ্যারি করছে। তাহলে এবার ব্যাপার হচ্ছে তাহলে এই যে ডিটা, দিস ডি ইজ সেন্ট্রিফিউগাল ডিস্টরশন কনস্ট্যান্ট। কারণ এই গোটা ব্যাপারটা, গোটা ক্যালকুলেশনে চেঞ্জ কোথায় হয়েছে? চেঞ্জ হয়েছে সেন্ট্রিফিউগাল ডিস্টরশন, যেটা আমি রিজিড রোটারে ধরিনি। কিন্তু রিজিড রোটারের ক্ষেত্রে ডিস্টরশন ধরা হয়নি, ওটা রিজিড ছিল। এখানে চেঞ্জ কোথায় হয়েছে? শুধুমাত্র ধরা হয়েছে যে বন্ডটা কিন্তু এখন স্ট্রেচ করতে পারে, ফলে এই রোটেশনের ফলে একটা সেন্ট্রিফিউগাল ডিস্টরশন মলিকুলের মধ্যে আসবে, সেই কারণে এনার্জিটা বদল হবে, সেটা ধরে নিয়ে ক্যালকুলেশন করা হয়েছে। সেটাই এটা, ভালো কথা। তাহলে এই ডিটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ডিস্টরশন কনস্ট্যান্ট। এখন ব্যাপার হচ্ছে তাহলে মানে আমার কাছে যে বি ছিল, বি, হোয়াট ইজ বি? বি ইজ রোটেশনাল কনস্ট্যান্ট, h/8 পাই স্কয়ার আইসি, ওটাই হচ্ছে বি। ছোটবেলা থেকে পড়ে আসছিস, সেই বিটাকেই এখানে আরেকটু ওই আইটাকে মিউ আর স্কয়ার ভেঙে টেঙে নিয়ে, প্রথম পাতাতেই তো ছিল, করা হয়েছিল। কোথায় যেন দেখলাম, এই যে যেটা h/8 পাই স্কয়ার আইটাই মিউ আর জিরো করেছে আর কি, আইসি, এটা হচ্ছে বি। হ্যাঁ, তো এইখানটা দেখ 4 ইন্টু বি, এইখানটা দেখ আমি যদি 4 ইন্টু বি কিউব বাই নিউ অসিলেশন স্কোয়ার এটা করি, হ্যাঁ, তাহলে বিটাকে বি এর টার্মটা বসিয়ে দেওয়া হয়েছে, নিউ অসিলেশন 1/2 পাই রুট ওভার কে বাই মিউ, এটাকে বসিয়ে দেওয়া হয়েছে, দিয়ে স্কোয়ার টোয়ার করে কাটাকুটি করে আলটিমেটলি যে টার্মটা বেরোচ্ছে এখান থেকে, সেটা দেখবি ডি এর সঙ্গে সমান হবে। এটা ডাইরেক্টলি লেখা থাকে আর কি বইতে, যে 4b কিউব বাই নিউ অসিলেশন স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি, সেন্ট্রিফিউগাল ডিস্টরশন কনস্ট্যান্ট। তো এইটাই এখানে আসবে করিডোরে। তো যাকে যাক, তো এই হচ্ছে দিস ইজ দি ডি অর সেন্ট্রিফিউগাল ডিস্টরশন কনস্ট্যান্ট। তো তাহলে টোটাল, এটা তো হচ্ছে ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশন। তাহলে নন রিজিড রোটারের টোটাল এনার্জি কি দাঁড়ালো? সেটা হচ্ছে আনপার্টারস্টেটেড এনার্জি প্লাস ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশন। আনপার্টারস্টেটেড এনার্জি কি ছিল? বি ইন্টু জে ইন্টু জে প্লাস ওয়ান। একদম প্রথমে আমরা আনপার্টার সিস্টেমটা করে এলাম, তো লিখে এসেছি ওখানে দেখবি, বি ইন্টু জে প্লাস ওয়ান, বি ইজ রোটেশনাল কনস্ট্যান্ট। আর এখন ফার্স্ট অর্ডার কারেকশন কি বেরোলো? মাইনাস ডি ইন্টু জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। জাস্ট অ্যাড করে দে, বি ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস ডি ইন্টু জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। এইটি হচ্ছে নন রিজিড রোটারের এনার্জি। দিস ইজ দি কারেকশন টার্ম, ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশন, দিস ইজ আনপার্টারড স্টেট এনার্জি। নন রিজিড রোটারে তোরা যখন মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপিতে রিজিড রোটারটাকে চেঞ্জ করে বললি যে না, মলিকুলগুলো বন্ডগুলো এরকম ভাবে স্টিফ থাকতে পারে না, বন্ডগুলো দে ক্যান ভাইব্রেট, দ্বারা তারা স্ট্রেচ স্ট্রেন এই সমস্ত করে থাকে, ফলে আমরা রিজিড রোটার মডেল দিয়ে এটাকে এক্সপ্লেন করতে পারবো না। আমরা তবুও একটু ভালোভাবে এক্সপ্লেন করতে পারি যদি আমরা রিজিড রোটারের পরিবর্তে নন রিজিড রোটার ধরি, তখন এনার্জিটা নাকি চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হয়ে ম্যানুয়ালের বই খুলে দেখবি এই এনার্জিটা ডাইরেক্ট লেখা ছিল। নন রিজিড রোটারের যে এনার্জি, দ্যাট ওয়াজ বি ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস ডি ইন্টু জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ান হোল স্কোয়ার। এখন বিডি গুলো চেঞ্জ হতে পারে, সে তো কনস্ট্যান্ট, সে ম্যানুয়াল হয়তো সি দিয়ে লিখেছে, হ্যাঁ, বাট ইউ শুড ফলো দিস জে ইন্টু জে প্লাস ওয়ান, জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ান হোল স্কোয়ার। এটা আছে কিনা দেখবি, এটাই আছে। তাহলে আমরা নন রিজিড রোটারের এনার্জি কিন্তু জাস্ট সিম্পল একটা কারেকশন টার্ম করে ফেললাম, ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশন করে ফেললাম। তো এইটা যদি আমরা ডাইরেক্ট ধরে নিই তাহলে তো দু লাইনেই হয়ে যাবে। আমি ক্যালকুলেশনটাও দেখালাম, কারণ শক্ত লাগলে ডাইরেক্ট ধরে নিবি এইটাই, এটা দেওয়াও থাকে, ডাইরেক্ট দেবে। এটা কিন্তু এতেও আসতেই পারে, না আসার কিছু নেই এমসিকিউ, এটা ডাইরেক্ট চলে আসতে পারে।
সেক্ষেত্রে ডাইরেক্ট দেওয়া থাকবে আর কি, মানে এইচ প্রাইম ইজ দিস, নাও ক্যালকুলেট দি ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশন। তো এইটি হচ্ছে ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশন, এবং ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশনের পরে যে জায়গায় এসে পৌঁছালো সেটাই কিন্তু অ্যাকচুয়ালি নন রিজিড রোটারের এনার্জি এক্সপ্রেশন। এটা আমরা দেখেছি অলরেডি, ফাইনাল এক্সপ্রেশনটা আমাদের পরিচিত। তো আমরা এটা পরিচিত জিনিস করে ফেললাম, তো এটাই তো দরকার ছিল। ক্লিয়ার? হ্যাঁ, সো এইটা আমাদেরকে এবার করতে হবে, এটা আমরা পরেরটাই করছি। আমরা স্টার্কের এটা করি, গ্র্যাভিটেশনালের প্রবলেমটা পরে দেখছি। আমাদের স্টার্কের ব্যাপারটা করতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে দেখেছি। স্টার্ক এফেক্ট নিয়ে কোশ্চেন আছে নেটে, কতগুলো ট্রানজিশন হবে, অমুক তমুক কোশ্চেন আছে। তো সেইটা আমরা বলে দিতে পারবো এখনই কিছুক্ষণের মধ্যেই। তো দিস পার্ট ইজ ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে ব্যাপারটা। তো এটা করলেই আমাদের মোরাললেস পারটারবেশন কমপ্লিট হয়ে যাবে। তো আমরা সেদিকে এগোই জলদি। তো ঠিক আছে, ওকে। যেটা নিয়ে আলোচনা হচ্ছিল কোথায় গেল? হ্যাঁ, এগুলো আমি একটু আগে তোদেরকে বলে এলাম, দেখাচ্ছিলাম আনপারটার্বড প্রবলেম কি আছে। এগুলো পুরোনো জিনিস, আর বলে লাভ নেই, আজকেই আলোচনা হলো। তো বেশ, বক্তব্যটা যে জায়গায়, সেটা হচ্ছে যে এই যে মানে রিজিড রোটার মডেলটাতে তোর হচ্ছে যে, মানে আমি এরপরে করতে চাইছি কি, এই রিজিড রোটার মডেলটাকে একটা ইলেকট্রনিক ফিল্ডের মধ্যে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখবো। ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি রাখা হয়, তাহলে রোটেশনাল স্পেকট্রাতে একটু সামান্য চেঞ্জ হবে। সেই রোটেশনাল স্পেকট্রার চেঞ্জটাই হচ্ছে স্টার্ক এফেক্ট। কি চেঞ্জ হবে? কিছুই না, স্পেকট্রাল লাইনগুলো আরো ফাইন স্পেকট্রাল লাইনে ভেঙে যাবে। কতগুলোতে ভাঙবে সেগুলো আমরা পরে দেখছি। প্রথমে আমরা দেখার চেষ্টা করি একটু ভাঙে কেন, বা এই ভাঙাটাকে আদৌ এক্সপ্লেন করতে পারবো কিনা আমরা, সেইটা আমরা দেখতে চাচ্ছি। তো এইটা দেখতে গেলে আমাদেরকে যে জিনিসটা বুঝে নিতে হবে, যে রিজিড রোটার মডেলের যে এনার্জি, সেই এনার্জিতে কিন্তু কোন রকম, মানে এনার্জিতে একটাই ওয়েভ কি বলে কোয়ান্টাম নাম্বার আছে, সেটা জে। অনলি ওয়ান কোয়ান্টাম নাম্বার ইজ কামিং, দ্যাট ইজ জে। এই যে 80 অপারেট আপন YJM EJ0 YJM, যেখানে 80টা হচ্ছে শুধুমাত্র কাইনেটিক এনার্জি টার্ম L²/2I, যেখানে আইটা হচ্ছে μr², আর YGM হচ্ছে স্ফেরিক্যাল হারমোনিক্স। সিম্পল। এবং L² এবং LZ এর যে এটা, সেটা তো আমরা জানি। আর EJ0 হচ্ছে J × J+1 H²/2I। এবার এইখানেই তো আমরা দেখতাম, মানে শুধু যদি J এর উপরে ডিপেন্ডেন্ট হয়, যেটা রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, তো এনার্জি তো, তাহলে তুই রিজিড রোটার মডেলের এনার্জি তো ফিক্সড, মানে ফিক্সড ইন দ্য সেন্স নট ফিক্সড, মানে এনার্জি লেভেলগুলো তো একটা একটা করে এনার্জি লেভেল আছে, মানে শুধুমাত্র জে এর উপরে ডিপেন্ডেন্ট, রোটেশনাল কনস্ট্যান্টের উপরে ডিপেন্ডেন্ট, রোটেশনাল কনস্ট্যান্ট নয়, রোটেশনাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ডেন্ট। তাহলে তাই যদি হবে, তাহলে তুই স্প্লিটিং গুলোকে দেখাবি কি করে? স্প্লিটিং গুলো যে হচ্ছে, মানে যদি স্পেকট্রাল লাইন একটা লাইন 3টে লাইনে স্প্লিট করে, কি 4টে লাইনে স্প্লিট করে, কখন সম্ভব? যদি এনার্জি লেভেলগুলো স্প্লিট করে। তো ঘটনা হচ্ছে এনার্জি লেভেল তো স্প্লিট করার কোনো ব্যাপারই এখানে দেখা যাচ্ছে না, কারণ তুই একটা কোয়ান্টাম নাম্বার, এটা যদি n স্কয়ার, তাহলে n স্কয়ার H²/8mL², তো n এর ভ্যালু 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, হোয়াট এভার ইট ইজ, দ্য 0 হতে পারে না, যাই হোক 1 2 3 4 যাই বসা, তুই যে কোনো ভ্যালুই বসা, একটা একটা করে এনার্জি লেভেলই পাবি। তো একটা এনার্জি লেভেল থেকে ধর এখানে একটা এনার্জি লেভেল, এখানে একটা এনার্জি লেভেল, এরকম করে পেলি। তো কটা লাইন হবে? এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা, বা এখান থেকে এখানে একটা, এইভাবে হবে, একটা একটা করেই হবে। একাধিক লাইন তখনই হতে পারে যদি দেখা যাচ্ছে গ্রাউন্ড স্টেটটা হয়তো 3টাতে ভেঙেছে,
সেটা সম্ভব নয়, আমি জাস্ট বলছি আর কি। গ্রাউন্ড স্টেট কখনো ডিজেনারেট হয় না, সাধারণত নন ডিজেনারেটই থাকে। মানে বলছি ধর একটা এনার্জি লেভেল 3টাতে ভাঙলো, তার উপরটা হয়তো 2টোতে ভাঙলো কি 3টাতে ভাঙলো, এইবার এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এরকম করে করে একাধিক লাইন হতে পারে। মানে যদি একাধিক লাইনে ভাঙে, এটা 100% গ্যারেন্টি যে একটা এনার্জি লেভেল নেই, স্প্লিট হয়েছেই। এবার স্প্লিট যদি হয়, অথচ তোকে এখানে এনার্জিটা আমি শুধুমাত্র যে দেখাচ্ছে, শুধু যে দিলে তো সে তো সেই একই হলো, এন স্কোয়ারের মতোই কেস হয়ে গেল। তুই জে এর ভ্যালু বসাবি একটা করে, জে এর ভ্যালু 0 বসাবি একটা পাবি, জে এর ভ্যালু 1 বসাবি একটা পাবি, জে এর ভ্যালু 2 বসাবি আরেকটা পাবি, একটা একটা করেই পাবি, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা চলবে। তার মানে এইখানেই হচ্ছে কেস। তার মানে তুই যখনই ইলেকট্রিক ফিল্ড দিচ্ছিস, সঙ্গে সঙ্গে ওখানে আরেকটা এক্সট্রা টার্ম আসবে, যে এক্সট্রা টার্মের মধ্যে যে ছাড়াও অন্য কোনো কোয়ান্টাম নাম্বার থাকবে। যে কোয়ান্টাম নাম্বারটা অবশ্যই জে এর উপরে ডিপেন্ডেন্ট, সেই কোয়ান্টাম নাম্বারটা জে এর উপরে ডিপেন্ডেন্ট হবে, হ্যাঁ, কিন্তু আরেকটা কোয়ান্টাম নাম্বার থাকবে, সেই কোয়ান্টাম নাম্বারটাই হচ্ছে এম বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এবং দেখা গেছে ওই এমটা জে প্লাস 1 থেকে জে মাইনাস 1, এই মানে জে প্লাস 1 থেকে জে মাইনাস 1 বলছি, মানে এমটা প্লাস জে থেকে মাইনাস জে এই পর্যন্ত যেতে পারে, 2j প্লাস 1 নাম্বার অফ ভ্যালু আছে। সেখানেই আমরা, মানে আমাদের ফাইনাল ডেস্টিনেশন সেইখানে। হ্যাঁ, আমরা দেখব যে রিজিডোটার মডেলটাকে যেই আমি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ফেলে দিলাম, সঙ্গে সঙ্গে একটা নতুন কোয়ান্টাম নাম্বার তোকে, মানে কোয়ান্টাম নাম্বার তুই বুঝবি কি করে? তুই বুঝতে পারবি যে হ্যাঁ ওই মানে এমন একটা টার্ম আসছে যে টার্মটার কিছু স্পেসিফিক ভ্যালু অ্যালাউড, সব ভ্যালু অ্যালাউড নয়, দ্যাট ইজ কোয়ান্টাম নাম্বার। তো একটা নতুন কোয়ান্টাম নাম্বার ইন্ট্রোডিউস করতেই হবে। যা চলে গেল মনে, দাঁড়া, ওয়েট। তো সেই সেই মানে আমি জাস্ট প্রবলেমটার ইয়েটা বোঝানোর চেষ্টা করছি, কি আমাদের উদ্দেশ্যটা কি। হ্যাঁ, আমাদের এখনকার উদ্দেশ্য হচ্ছে আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রিজিডোটার প্রবলেমটাকে ছেড়ে দেবো। যেই ছাড়বো, সঙ্গে সঙ্গে দেখবি এনার্জির যে কারেকশন টার্ম, ওই কারেকশন টার্মে একটা নতুন কোয়ান্টাম নাম্বার চলে এসছে, যে কোয়ান্টাম নাম্বারটা এই রোটেশনাল কোয়ান্টাম নাম্বার জে এর উপর ডিপেন্ডেন্ট। তো এখানের দিকে আমরা যেতে চলেছি অল্প অল্প করে। বিরাট বুঝতে পারবি এমনটা নয়, মানে বিরাট বুঝতে পারবি মানে আমি বলতে চাইছি যে একবারে সেই এমনটা হবে না যে একবারে সেই সিলেকশন রুল অমুক তমুক সব বুঝে ফেলা যাবে। কিছু 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 জায়গা তোকে ধরেও নিতে হবে, দেখ বুঝতে পারবি আস্তে আস্তে। কিন্তু দিস ইজ ফেয়ার, মানে খুব ভালোভাবেই ব্যাপারটা বোধগম্য হবে, চিন্তার কোনো কারণ নাই। তো কোনটা কোনটা অ্যালাউড, মানে মেনলি সিলেকশন রুলটাই ব্যাপার। সিলেকশন রুলটা আবার অন্যভাবে করতে হয়, সেই টিএমআই করে দরকার নেই। সিলেকশন রুলটাকে আমরা ডাইরেক্ট ধরে নিচ্ছি, বাকি ক্যালকুলেশনটা উইল সি। সিলেকশন রুল বের করার আবার রাস্তা আছে, সেসব করতে লাগে বড় বড় ক্যালকুলেশন। যাক ঠিক আছে। তো এইখানে দেখ আমরা কোনখান থেকে, এগুলো আমরা মোটামুটি জানি। আমরা শুরুটা করব 2j প্লাস 1 ফুল ডিজেনারেট, এগুলো আমরা একটু আগে আলোচনা করলাম, এইখান থেকে শুরু করব। উইল স্টার্ট ফ্রম হিয়ার, এই জায়গাটা থেকে আমরা এবার শুরু করব। হ্যাঁ, তো যেটা নিয়ে কথা হচ্ছিল, যে কোনো রোটেটিং সিস্টেম, হ্যাঁ যে কোনো রোটেটিং সিস্টেম মানে তোর হচ্ছে যে হাইড্রোজেন অ্যাটম, হ্যাঁ, বা হলো গিয়ে তোর রিজিড রোটার, যেটা নিয়ে আমি এখানে আলোচনা করছি, সেইটাকে প্রপারলি এক্সপ্লেন করতে গেলে তোর একটা স্পেস পার্ট বা থিটা বা ফাই এর উপরে ডিপেন্ডেন্ট পার্ট এটা লাগবেই। ওই যে থিটা ফাই এর উপর ডিপেন্ডেন্ট পার্ট, সেইটি হচ্ছে স্ফেরিক্যাল হারমোনিক্স বা এটা। এই স্ফেরিক্যাল হারমোনিক্স কিন্তু দুটো কোয়ান্টাম নাম্বার ছাড়া হবে না, সেখানে জেও লাগবে এমও লাগবে। যে হচ্ছে রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, এম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো মোটামুটি ইকুয়েশনটা এরকম ফর্মে থাকে, থিটা হুইচ ইজ ডিপেন্ডেন্ট অন জে অ্যান্ড মড এম। মড এম মানে হলো তুই এম এর +1 ভ্যালুর জন্য যেটা পাবি, -1 ভ্যালুর জন্য সেটা পাবি। এটা বুঝিয়েই দিচ্ছে, যেখানেই তুই মড এমটা ব্যবহার করে দিলি, ওটা অটোমেটিক বুঝিয়ে দিচ্ছে ডিজেনারেসি স্টার্ট হয়ে গেছে। কারণ এম এর ভ্যালু +1 দিলেও যা হবে, -1 দিলেও তাই হবে, +2 দিলে যা হবে, -2 দিলেও তাই হবে, +3 দিলে যা হবে, -3 দিলে তাই হবে। এটা অটোমেটিক্যালি ডিজেনারেসি ইন্ট্রোডিউস করে দিয়েছে এখানে।
যাকে যাক পরে আমরা দেখতে পাবো। তো এইবার ব্যাপার হচ্ছে আর এদিকে 5 পার্ট যেটা আছে ওটা কিন্তু পুরোপুরি এম এর উপরে ডিপেন্ড করবে, মানে প্লাস হলে একরকম মাইনাস হলে একরকম, আলাদা আলাদা রকমের হবে। হ্যাঁ, তো দুটো পার্ট, তো এই দুটো পার্টের মধ্যে থিটা পার্টটাকে ক্যালকুলেশন করে ডাইরেক্ট লিখে দিয়েছে। এটা ক্যালকুলেশন যে কোনো বইতে পাওয়া যাবে। এই অ্যাসোসিয়েট লেজেন্ডার পলিনোমিয়াল কাজে লাগিয়ে এই বিরাট ফর্মটা তৈরি করতে হবে, কোনো মতলব নেই। যদি কারোর ইচ্ছে থাকে খুলে দেখে নিবি, হ্যাঁ, যে কোনো বইতে সলভ করা রয়েছে। আর যদি এবার লেজেন্ডার পলিনোমিয়াল সম্বন্ধে, কি লেগুরে পলিনোমিয়াল সম্বন্ধে জানতে হয়, তার জন্য বললাম একটু আগেই অ্যালজেব্রার বই খুলতে হবে। তো অ্যালজেব্রার বই খুললে সেখানে আছে, তো সেখানে তুই ডিটেলসে পেয়ে যাবি। তো হ্যাঁ, তো যেটা যেটা বলছিলাম যে এইবার এই ধরনের পলিনোমিয়াল গুলোর ক্ষেত্রে এই প্রথম টার্মটা হচ্ছে পুরোটা কিন্তু ইয়ে কনস্ট্যান্ট, নর্মালাইজেশন কনস্ট্যান্ট, এটা কিছু না। হ্যাঁ, ওয়ান করার জন্য যা লাগবে সেটা দেওয়া আছে। আর বাকি যেটা পার্ট, মানে থিটা থিটা পার্টটাকে আমরা এইভাবে লিখে ফেলতে পারবো আর কি, একটা পলিনোমিয়াল তার সঙ্গে একটা ইয়ের কনস্ট্যান্ট, নর্মালাইজেশন কনস্ট্যান্ট। তো এই পলিনোমিয়াল পার্টটা p ইন্টু জে ইন্টু জে, p হুইচ ইজ ডিপেন্ডেন্ট অন জে অ্যান্ড মড m। তো এই পলিনোমিয়াল পার্টটা কিন্তু, মানে এই পলিনোমিয়াল পার্টের ওপরে cos থিটা বা sin থিটা, কেন cos থিটা করছে সেটা একটু পরে বুঝতে পারবি। cos থিটা অপারেট অন দিস পলিনোমিয়াল উইল গেট দিস টোটাল টার্ম। কেন করছে এবার এইটা যদি দেখতে চাস, সেটা তোকে ওই বললাম তো অ্যালজেব্রার বই থেকে খুলে খুলে দেখতে হবে, দেখবি cos থিটার সঙ্গে এই লেজেন্ডার পলিনোমিয়াল গুণ করলে কি পাওয়া যায়। হ্যাঁ, তো এটাকে ডাইরেক্ট ধরে নিয়ে আমরা এগোচ্ছি এই জায়গাটা, মানে আর আর ভাঙছে না, ভাঙার দরকার নেই। হ্যাঁ, আরো বড় সড়ো কেস আসবে। তো cos theta operate on this will get this type of expression, যেখানে গোড়াগুলো এগুলো সবই কনস্ট্যান্ট, এগুলো সবই তো কনস্ট্যান্ট, শুধুমাত্র ভ্যারি করছে কোনটা, জেটা। দেখেন মডেম সবই আছে, শুধু জে প্লাস ওয়ান, এটা জে মাইনাস ওয়ান। তার মানে বোঝা গেল এই যে cos theta এই এর উপর অপারেট করলে আমি আসলে পি জে থেকে দেখ জে প্লাস ওয়ান আর জে মাইনাস ওয়ান, মানে আগেরটা আর পরেরটা জানতে পেরেছি। তো আমি যদি 1 আর 3 জানি, আমি 2 বার করতে পারবো, 2 আর 4 জানি 3 বার করতে পারবো। এরকম করে করে তুই জে এর ভ্যালুগুলোকে বসিয়ে বসিয়ে দেখবি। এবার ধর তুই 1 বার করেছিস, 2 বার করেছিস, 1 2 3 4 5 যদি বের করে ফেলিস, পরের গুলো আবার একই রকম ভাবে ঘুরে ঘুরে আসবে। তো তুই 6 বের করতে চাইছিস, তখন দেখবি ওই কোনোভাবে 1 2 3 4 এর মধ্যে থেকে ব্যবহার করে 6 চলে যায়। মানে প্রথম দুটো তিনটে জানতে লাগে, তারপরের গুলো ব্যাক করে করে আসে। রেকারেন্স রিলেশন বলা হয় যে কোনো পলিনোমিয়ালের ক্ষেত্রে, মানে যে পলিনোমিয়াল গুলো আমাদের লাগে কোয়ান্টামে, সবগুলোতেই একটা একটা না একটা রেকারেন্স রিলেশন আছে। সেটা হারমাইট পলিনোমিয়াল হোক বা পরের গুলো লেজেন্ডার, অ্যাসোসিয়েট লেজেন্ডার, সবগুলোতেই আছে রেকারেন্স রিলেশন। মানে তারা রিটার্ন, মানে কিছু দূর পর গিয়ে ফর্মগুলো ব্যাক করে করে আসবে। প্রথম 3-4টে বের করতে লাগে, তারপর থেকে ব্যাক হবে। তো যাক ঠিক আছে। তো এই ফর্মটা আমরা, দিস ফর্ম উই শুড কিপ ইন মাইন্ড, এটাকে ধরে আমরা পরবর্তীকালে বিভিন্ন রকম জিনিসপত্র করবো। দেয় জে প্লাস ওয়ান আর জে মাইনাস ওয়ান, এমটা কিন্তু এম এর মতোই রয়েছে, আর কিছু কনস্ট্যান্ট আছে। সে এ বি কে আমরা সি ডি যেমন খুশি লিখতে পারি আর কি। তো এবার দেখ cos থিটা অপারেট অন দিস, এটাকে জেনারেল ফর্মে লিখেছে সি থিটা জে প্লাস ওয়ান মডেম ডি থিটা জে মাইনাস ওয়ান মডেম, মানে এইটাই আর কি। মানে এটা তো জাস্ট একটা কাইন্ড অফ পলিনোমিয়াল। তো সেইটাকে, এই পলিনোমিয়ালটাকে যদি আমি এটাকে যদি আমি ওয়েভ ফাংশন হিসেবে ভরে দিই, ওয়েভ ফাংশনে তো ভরতেই হবে, কারণ এটা থিটা পার্টেই আছে, থিটা পার্টেই পলিনোমিয়ালটা আছে। তো তো এই থিটা পার্টটা তো ওয়েভ ফাংশনেরই পার্ট। তাহলে একটা ওয়েভ ফাংশন আর যদি ধর অপারেটরের মধ্যে cos থিটা থাকে, তাহলে cos থিটা অপারেট আপন দিস থিটা, আমি যদি বের করি, এটা যদি বের করি, তাহলে আই উইল গেট দিস। স্বাভাবিক হিসাব, cos থিটাটা এর উপর অপারেট করলে এই জে প্লাস ওয়ান আর জে মাইনাস ওয়ান এটাকে ব্যাক দেবে, আর সি আর ডি মানে এ বি গুলো চেঞ্জ হয়ে সিডি হয়ে গেছে, নতুন কনস্ট্যান্ট এসছে এবং এগুলো ফেরত পাওয়া গেছে। এইটা আমরা পরে ব্যবহার করবো, সেই জন্য এখন থেকে লিখে রাখা হলো। এখন এটা কাজে লাগবে না, একটু পরে কাজে লাগবে। তো এবারে আমরা
মানে পাটার্ব সিস্টেমটা একটু একটু করে ঢোকার চেষ্টা করি। কি পাটারবেশন দেওয়া হয়েছে না ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয়েছে। খুব ভালো কথা। তাহলে ইলেকট্রিক ফিল্ড মানে সেখানে তোর দুটো জিনিস নিয়ে কথা হবে। এক হচ্ছে ডাইপোল মোমেন্ট, আর হচ্ছে গিয়ে ফিল্ড স্ট্রেংথ এপসাইলন। তো আমি একটা ইলেকট্রিক ফিল্ড বাইরে থেকে মলিকুলের উপরে দিচ্ছি। এইবার ঘটনাটা হচ্ছে রোটেশনাল স্পেকট্রা নিয়ে যদি কথা হয়, আমরা জানি রোটেশনাল স্পেকট্রা তখনই সম্ভব হবে যদি মলিকুলটার একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকে। তার মানে তো হবে না। তাহলে নিশ্চয়ই ওই যে রিজিড রোটার যে মলিকুলটা আমি নিয়েছিলাম এইটা, এর একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট মিউ ছিল বলে দেওয়াই, মানে অটোমেটিক্যালি বলে দেওয়াই থাকলো। যদি তার তুই স্পেকট্রা যদি পাচ্ছিস, স্পেকট্রা পাচ্ছিস মানে রোটেশনালি সে অ্যাক্টিভ, তার মানে এটা তখনই সম্ভব যখন ওর পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে। তোকে বলে দেওয়াই হলো এই মলিকুলটার একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট আছে, নাহলে তুই স্পেকট্রা পাচ্ছিলি কি করে? স্টার্ক এফেক্ট দেখতে যাচ্ছিস মানে নর্মালি একটা লাইন পাচ্ছিলি, ইলেকট্রিক ফিল্ড দিলে একাধিক লাইন পাচ্ছিস, সেই তো দিস ইজ স্টার্ক এফেক্ট। তো নর্মালি একটা লাইন পাচ্ছিলি মানে সে রোটেশনাল স্পেকট্রাতে অ্যাক্টিভিটি দেখাচ্ছিল, তার মানে এই মলিকুলটার ডাইপোল মোমেন্ট ছিল। এটা বাই ডিফল্ট বলা থাকলো কিন্তু। বেশ, তাহলে আমি যদি ইন্টারঅ্যাকশন এনার্জি বার করতে চাই, it will be dipole moment times the field strength epsilon। হ্যাঁ, মিউ ডট এপসাইলন, এটা করলেই আমি ইন্টারঅ্যাকশন এনার্জি পেয়ে যাব। মাইনাসটা কেন দিয়েছে? ওটা ওটা হচ্ছে যেদিকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন থাকবে আর যেদিকে হচ্ছে ডাইপোল মোমেন্টের সঙ্গে যে ইন্টারঅ্যাকশনটা যেটা হবে সে দুটো উল্টো দিকে হবে। সেটা স্বাভাবিক কথা, ডাইপোল মোমেন্টকে তো তুই প্লাস থেকে মাইনাসের দিকে মুখ করে রেখেছিস, মানে ডাইপোল মোমেন্টের যে ডাইরেকশন ইট ইজ ফ্রম প্লাস কিউ টু মাইনাস কিউ। তো স্বাভাবিক কথা উল্টো দিকে চলে যাবে তো ইন্টারঅ্যাকশনটা, বুঝতে পারছিস? সেই জন্য আগে থেকে একটা মাইনাসটা হচ্ছে জাস্ট ফর দি ডাইরেকশন, সেক অফ দি ডাইরেকশন, মানে ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ফিল্ড যে ডাইরেকশনে যাবে ডাইপোল মোমেন্ট তার উল্টো দিকে ঘুরবে। কারণ ইলেকট্রিক ফিল্ড তো প্লাস থেকে মাইনাসের দিকে, মানে মাইনাস থেকে প্লাসের দিকে যাবে, আর ডাইপোল মোমেন্ট হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে তুই ডাইরেকশন দিয়ে রেখেছিস। তো দুটো জিনিস এমনিতে উল্টো দিকে আছে, সেই কারণে একটা মাইনাস আগে থেকে রাখা আছে, ঝামেলাটা যাতে না বাঁধে। ঠিক আছে, ওটা এটা আমাদের ডাইপোল মোমেন্টের ডাইরেকশন ধরার জন্য গন্ডগোলটা পাকিয়েছে। আমরা যদি ডাইপোল মোমেন্টটাকে মাইনাস থেকে প্লাসের দিকে ধরতাম তাহলে অসুবিধা ছিল না। আমরা প্লাস থেকে মাইনাসের দিকে ধরেছি, যেটা সাধারণত ধরার কথা নয়। বেশ, তো এর ব্যাপার যেটা হচ্ছে যে তাহলে ইন্টারঅ্যাকশন এনার্জি হচ্ছে ডাইপোল মোমেন্ট টাইমস ফিল্ড স্ট্রেংথ, এটা হবে। ওইটুকু গুণ করে দেবো। যেহেতু আমি একটা এনার্জি পাচ্ছি, এনার্জি তো স্কেলার কোয়ান্টিটি, তাহলে আমার ডট প্রোডাক্ট করলেই চলবে। ফিল্ড স্ট্রেংথও ভেক্টর, ডাইপোল মোমেন্টটাও ভেক্টর, বোথ আর ভেক্টর। কিন্তু এদেরকে দিয়ে আমি যেটা বের করছি সেটা ইন্টারঅ্যাকশন এনার্জি। এনার্জি ইজ এ স্কেলার কোয়ান্টিটি, তার মানে আমার দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলেই হবে। আমার ইয়ে করার দরকার নেই, ক্রস প্রোডাক্ট করার কোনো মতলব নেই। ওই জন্য জাস্ট ডাইপোল মোমেন্ট যেটা মলিকুলের মধ্যে অলরেডি ছিল, আর এপসাইলনটা হচ্ছে ফিল্ড স্ট্রেংথ। তো এই হচ্ছে ডাইরেকশন অফ দ্য ফিল্ড, যেটাকে জেড অ্যাক্সিস বরাবর ধরে নিয়েছে, আর এইটা হচ্ছে গিয়ে আমার মিউ, মানে ডাইপোল মোমেন্ট অফ দি মলিকুলার ডাইপোল মোমেন্ট। এবার এদের দুজনের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা থিটা, তাহলে এই ডট প্রোডাক্ট মানে মিউ ডট ই এপসাইলন কস থিটা। ঠিক আছে, ওকে, দিস ইজ দ্য ইন্টারঅ্যাকশন এনার্জি, নো প্রবলেম। মিউ ডট এপসাইলন কস থিটা, যেখানে মিউটাকে আমার যখন দরকার হবে আবার আমি ভেঙে নেবো। মিউ হচ্ছে চার্জ টাইমস ডিসপ্লেসমেন্ট, মানে ডিস্টেন্স, চার্জ আর ডিস্টেন্সটা অ্যালং জেড অ্যাক্সিস, এখানে আমি ধরে নিচ্ছি জেড অ্যাক্সিস বরাবর আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, এটা যদি কখনো দরকার হয় আমি ভেঙে নেবো এই মিউটাকে, যদি দরকার হয় আমি চার্জ ইন্টু ডিস্টেন্স করে নেবো, ডিস্টেন্সটা অ্যালং জেড অ্যাক্সিস, কারণ আমি জেড অ্যাক্সিস বরাবরই এই এপসাইলনটা দিয়েছি আর কি। ও দেখা যাবে পরে। বেশ, ওকে, তাহলে এবার আমি যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট সলিডের ইকুয়েশন যদি আমি লিখি, এইচ সাই এন ইএন সাই এন হলো, যেখানে এইচটা হচ্ছে এইচ জিরো মানে আনপার্টার্বড প্লাস এইচ ইন্টারাকশন, তার মানে হচ্ছে ওই এই যে নতুন যেটা এলো ইন্টারাকশনের জন্য যেটা এলো। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমার দিস ইজ এইচ প্রাইম, দিস ইজ সিম্পলি এইচ প্রাইম, এই পার্টটুকু এইচ প্রাইম, আশা করি বোঝা যাচ্ছে। এইবার এটা যদি বোঝা যায়, আমি ফার্স্ট অর্ডার কারেকশন বের করব, সেকেন্ড অর্ডার কারেকশন বের করব, খতম কাহিনী, দেখ বুঝতে পেরে যাবি। So now what will be the first order correction to energy?
আমি এইচ প্রাইম জানি, তাহলে ওয়াই জে এম এইচ প্রাইম ওয়াই জে এম, সিম্পল। আচ্ছা, এবার ওয়াই জে এমটা যেহেতু ওয়েভ ফাংশন, তোকে তো জি আর এম দুটো রাখতেই হবে, ওয়েভ ফাংশন দুটোর উপর ডিপেন্ডেন্ট বললাম তো, স্ফেরিক্যাল হারমোনিক্স থেকে আসছে ওটা। যাই হোক, তাহলে ওয়েভ ফাংশনের মধ্যে এনার্জিতে নেই ওটা, ওয়েভ ফাংশনে এমটা আছে। তো যাই হোক, তাহলে এবার ওয়াই জি এমটাকে ভেঙে থিটা আর ফাইতে লেখা ভাঙা আছে, এটাকেও থিটা ফাইতে ভাঙা আছে। আচ্ছা, এইটা হচ্ছে এইচ মানে হচ্ছে মিউ ডট এপসাইলন কস থিটা, মিউ এপসাইলন কস থিটা। আচ্ছা, এবার এখানে মিউ আর এপসাইলন এটাকে বের করে নে, এই তো কনস্ট্যান্ট টার্ম, শুধু কস থিটা থাক। ওই কারণে আমি একটু আগে বললাম যে কস থিটাটা কেন করছে, কস থিটাটা কেন করছে এবার বুঝতে পারবি। কস থিটা অপারেট করলে কি হবে ওটা আগেই বানিয়ে রেখেছে, কারণটা এটা। তো যাই হোক, এইবার তাহলে ফাই পার্টটা তুই ছেড়ে দে, ফাই তো ফাইয়ের সঙ্গে চলে যাবে আলাদা করে। এখানে যেহেতু কস থিটা আছে, তাহলে থিটা জে এম আর এদিকে থিটা জে এম, মাঝখানে কস থিটা থাকবে। এই দেখ, কারণ থিটা পার্ট আর ফাই পার্ট দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। একটু আগেই বলছিলাম যে এক্স ওয়াই প্লেনে কি ইলেকট্রন ডেন্সিটি থাকবে, সেটা নিশ্চয়ই জেড ডাইরেকশনে ইলেকট্রন ডেন্সিটির সঙ্গে কানেক্টেড নয়, মানে ডিপেন্ডেন্ট নয়, দে আর নট ডিপেন্ডেন্ট অন ইচ আদার, দে আর এক্সক্লুসিভ, মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো সেই জন্য কি হচ্ছে, আমি সেপারেশন অফ ভ্যারিয়েবল করতেই পারি, কোনো প্রবলেম নেই। আমি ফাই পার্টগুলোকে এক জায়গায় করে নেবো, থিটা পার্টগুলোকে এক জায়গায় করে নেবো। এটা করা যায় যদি দুটো ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট হয়, ডিপেন্ডেন্ট হলে আর হবে না, করা যাবে না এটা। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রেও দেখবি তোরা এইভাবেই সলভ করা হয়েছিল, আর পার্টগুলোকে আলাদা করে নাও, থিটাগুলোকে আলাদা করে নাও, ফাইগুলোকে আলাদা করে নাও। এটা করা হয়েছিল বা এটা করতে পারা গিয়েছিল কারণ দে আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, তারা একজন অন্যজনের সঙ্গে ডিপেন্ডেন্ট নয়, তিনটা আলাদা আলাদা প্যারামিটার। যদি দুটোর মধ্যে কানেকশন থাকতো তাহলে কিন্তু করা যেত না। যাই হোক, ঠিক আছে, সেটা ওটা ওটা পিওর ম্যাথামেটিক্যাল টার্ম, ওটা বাদ দে। এবার এখানে চলে আয়। তো তাহলে আমরা যেহেতু সেপারেশন অফ ভ্যারিয়েবল করতে পারবো, তার মানে আমি শুধু থিটা কটাকে আলাদা করে নিলাম, ফাইগুলোকে আলাদা করে নিলাম। এই দেখ, এখানে তাহলে তোর হচ্ছে গিয়ে এইটা থিটা, এইটা থিটা, এই কস থিটা, এই তিনটেকে এক জায়গায় করা আছে। দেখ, এই তিনটে এক জায়গায় হয়ে গেছে, ফাই এম এটা এক জায়গায়, আর এদিকে মিউ ইন্টু এপসাইলন চলে গেল। ঠিক আছে, ভালো কথা। তাহলে এবার ফাই এম যদি থাকে, এটা তো অর্থনর্মাল, এখান থেকে 1 আসবে, কনিকার ডেল্টা এখান থেকে 1 আসবে, তাহলে এই পার্টটা 1 হলো। হ্যাঁ, তাহলে মিউ ইলেকট্রিক্যাল ডট এপসাইলন আর এটা 1, এটা এখানে চলে গেল। আচ্ছা, বাকি যেটা পড়ে আছে এইটা, এই টার্মটা এবার আমাদের একটু দেখতে হবে। তাহলে cos থিটা অপারেট আপন থিটা জে এম, জাস্ট করে আসছিস দেখ, cos থিটা অপারেট আপন থিটা জে এম এ, cos থিটা অপারেট আপন থিটা জে এম কি পাওয়া যাচ্ছে, c ইন্টু থিটা জে প্লাস 1 এম প্লাস b ইন্টু থিটা জে মাইনাস 1 এম। এটা বসিয়ে দে এবার, এইটা এই জায়গাটা এবার বসিয়ে দে। এটা যখন ইয়ে করলি, এখান থেকে তুই পেয়ে গেলি c ইন্টু থিটা জে প্লাস 1 এম প্লাস d ইন্টু থিটা জে মাইনাস 1 এম, এটা বসিয়ে দিলি। বেশ, এইবার বসিয়ে দেওয়ার পর, এটা এখানে বসিয়ে দেওয়ার পর দেখ তুই কি পাচ্ছিস, দেখ তো। এবার তোকে দুটো আলাদা আলাদা ভেঙে নিতে হবে। হ্যাঁ, কারণ দুটো 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 চলে এসছে, এই গোটা ব্যাপারটা চলে এসছে। তো এটাকে এবার দুটো টার্মে ভাঙতে হবে, কিছু করার নেই। তাহলে তুই সিটাকে কমন নিয়ে নে, থিটা জে এম আর থিটা জে প্লাস 1 এম এটা এক জায়গায় থাকবে, আর আরেকবার ডিটাকে কমন নিয়ে নে, থিটা জে এম আর থিটা জে মাইনাস 1 এম এটা থাকবে। বুঝতে পারছিস? জাস্ট ভেঙে নিলাম, সেপারেট করে নিলাম, সিটাকে বের করে নিয়েছি, থিটা জে এম আর থিটা জে প্লাস 1 এম, ডিটাকে বের করে নিয়েছি, থিটা জে এম থিটা জে মাইনাস 1 এম, এই দুটো বোঝা যাচ্ছে? ক্লিয়ার? জাস্ট সেপারেশন অফ ভেরিয়েবল করা আছে, কিছু না, ভেরিয়েবল না, মানে সিমিলার টার্মগুলোকে আমি এক জায়গায় করেছি, মানে ব্র্যাকেটটাকে সেপারেট করে দিয়েছি আর কি। তো এটা যদি করিস, দেখ এইটা দেখ তো, এখানে দেখ থিটা জে আছে, এম আছে, জে প্লাস 1 আছে, এম আছে। তো ইট উইল বি নন জিরো অনলি ইফ জে ইজ ইকুয়াল টু জে প্লাস 1। জে যদি জে প্লাস 1 এর সঙ্গে ইকুয়াল হয়,
তাহলেই এটা নন জিরো হবে, বাকি সব জায়গাতে জিরো হবে। হ্যাঁ, কিন্তু সেটা তো হবে না যে এটা তুই এখান থেকে বুঝতে পারবি না। এটা পরের বারে আমি আরেকটু করাই, তখন আবার ক্লিয়ারলি বুঝতে পারবি। মানে এখানে তুই জে আর জে প্লাস ওয়ান তুই ইকুয়াল করবি কি করে? জে আর জে প্লাস ওয়ান যদি ইকুয়াল হয় তাহলে ইজ নট পসিবল। কি করে হবে? এটা হতে পারতো, ইট উইল বি নন জিরো যদি এখানেও জি অথবা এখানে জে প্লাস ওয়ান এখানে জে প্লাস ওয়ান থাকতো। এটা একটা টার্ম আসবে, একটু পরে আসবে, সেকেন্ড অর্ডার যখন কারেকশনটা করাবো তখন দেখবি, বুঝতে পারবি আমি কেন বলছি। হ্যাঁ, যাই হোক, তো এটা কোনোদিন ইকুয়াল হবে না, এখানে হবে না। এরপরে দেখ তুই একটা অন্য যদি ইয়ে নিয়ে আসিস, কি বলে, কোয়ান্টাম নাম্বার নিয়ে আসিস, তখন এটা আসবে দেখ। যাই হোক, এই অবস্থায় এটা কখনোই জিরো হবে না, এই কখনোই নন জিরো হবে না। এখানে যে আছে জে প্লাস ওয়ান, এখানেও যে আছে জে মাইনাস ওয়ান, তো ডেফিনেটলি দে উইল বি জিরো। বাকিটা তো একই, এম এম, এর এম গুলো কমন, আর এখানে জে জে প্লাস ওয়ান, এখানে জে জে মাইনাস ওয়ান, তার মানে দুটো আলাদা স্টেট, যারা কিন্তু অর্থনর্মাল, তার মানে দে উইল বি জিরো ফ্রম দি অর্থনর্মাল ক্রাইটেরিয়া। এইটাও জিরো বেরোবে, এটাও জিরো বেরোবে, তার মানে ফার্স্ট অর্ডারের কোনো কারেকশনই হলো না। দেখ, ফার্স্ট অর্ডার কোনো কারেকশনই পেলি না। তাহলে এবার বুঝে দেখ, দের ইজ নো কারেকশন, মানে এটা এটা হচ্ছে ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশন ছিল, জিরো বেরিয়েছে। তার মানে ইলেকট্রিক ফিল্ডে ফার্স্ট অর্ডার কোনো কারেকশন হয় না, কোনো মানে কোনো এনার্জি লেভেলই নয়। এটা কিন্তু আমি জেনারেল করেছি, যে এম করেছি, জে এরও ভ্যালু বসাইনি, এম এরও ভ্যালু বসাইনি। তাহলে তুই যে কোনো এনার্জি লেভেল নিয়ে নে, ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে ফার্স্ট অর্ডারে কোনো কারেকশন হয় না। বুঝতে পারলাম? এটা কিন্তু কোনো স্পেসিফিক নয় যে এম নেওয়া হয়েছে, ঠিক আছে? সেকেন্ড অর্ডার কর, তবে বুঝতে পারবি কি কেস। দেখ এই অবধি ক্লিয়ার কিনা দেখ। এটা কিন্তু নর্মাল হ্যাঁ ব্র্যাকেটাল অ্যালজেব্রা, মানে এখানে কোনো there is no difficulty, hopefully there is no difficulty, এখানে কোনো সমস্যা হওয়ার কথা নয়, একদম সিম্পল ব্র্যাকেটটাকে সেপারেট করে যা আসছে সেটা বসানো হয়েছে বাস। নাও কাম টু দি সেকেন্ড অর্ডার। এইখানে কিছু আসবে দেখ, সেকেন্ড অর্ডার যখন করলি, তো এটা হচ্ছে দিস ইজ দ্য ফর্মুলা, সিম্পল ফর্মুলা, মাইনাস সামেশন ওভার এম নট ইকুয়াল টু এন, হ্যাঁ, সাইন জিরো এইচ প্রাইম সাইন জিরো ইএম জিরো মাইনাস ইএন জিরো স্কোয়ার। এটা তো জাস্ট নর্মাল, মানে ইয়েটা ফর্মটা। গন্ডগোলটা হচ্ছে দেখ, এইটা তো হচ্ছে তোর এম এন দুটো আলাদা আলাদা কোয়ান্টাম নাম্বার দিয়ে, মানে একই কোয়ান্টাম নাম্বার দুটো আলাদা আলাদা ভ্যালু দিয়ে বলা হয়েছে। মুশকিলটা হচ্ছে আমরা এখন যে সিস্টেমটা নিয়ে কথা বলছি, সেখানে কিন্তু একটা কোয়ান্টাম নাম্বারে কাজ হয় না, দুটো কোয়ান্টাম নাম্বার লাগে, জে লাগে এম লাগে। ব্যাপারটা ভালো করে বুঝে দেখ। হ্যাঁ, মানে আমরা যে জেনারেল ফর্মুলা বের করেছিলাম, সেখানে কিন্তু একটাই কোয়ান্টাম নাম্বার ছিল, এই যে এম বল বা এন বল, এটা একটাই কোয়ান্টাম নাম্বারে আলাদা আলাদা ভ্যালু, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে কাজ হয়ে যাচ্ছিল। এখন কিন্তু দুটো কোয়ান্টাম নাম্বার লাগছে, রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তাহলে দুটো এরকম কেস আসবে। মানে ব্যাপারটা দেখ, বুঝতে পারবি। মানে বক্তব্য হচ্ছে, এখানে কিন্তু শুধুমাত্র এম আর এন দিয়ে বলে দিলেই হয়ে যেত, এখন কিন্তু তোকে জে প্রাইম এম প্রাইম দুটো নিয়ে আসতে হবে, যেখানে তুই কন্ডিশনটা এরকম ভাবে তোকে দিতে হবে, জে প্রাইম উইল নট বি ইকুয়াল টু জে অ্যান্ড এম প্রাইম উইল নট বি ইকুয়াল টু এম। এবার দ্বিতীয়টা লেখার কোনো মানে নেই, এটা লিখলে কোনো ব্যাপার না, ইউ ক্যান রাইট, কিন্তু এটা লেখার কোনো মানে নেই। হ্যাঁ, এম প্রাইম নট ইকুয়াল টু এম, এটা তুই মানে এটা কোথাও লাগবে না। হ্যাঁ, তো মানে এই যে তুই এই টার্মটা তুই যেটা আছে নিচে যেটা আছে, মানে এই যে টার্মগুলো অ্যাকচুয়ালি কোথায় ইয়ে হয় ভালো করে দেখ। আচ্ছা, আমি এম প্রাইমটাকে আগে আপাতত সরিয়ে দিচ্ছি, তুই পুরোটা দেখ, তাহলে তুই নিজে নিজে বুঝতে পারবি কেন ওটা লেখা হচ্ছে না। ওটা লেখা উচিত ছিল, দুটোই লেখা উচিত ছিল। মানে এই যে ইকুয়েশনটা, সেকেন্ড অর্ডারের যে ইকুয়েশনটা, সেটা বলছে এম আর এনটা ইকুয়াল নয়, এই তো ব্যাপার। এই কোয়ান্টাম নাম্বারটা
দুটো আলাদা আলাদা, মানে এম আর এনটাকে ইকুয়াল করা যাবে না। এবার ঘটনা হচ্ছে একটা মাত্র কোয়ান্টাম নাম্বার দিলেই এটা হচ্ছে। আমাদের যে আলোচনার বিষয় সেখানে কিন্তু শুধু একটা কোয়ান্টাম নাম্বার দিয়ে কাজ হয় না, আমার জে এবং এম দুটো কোয়ান্টাম নাম্বার লাগে। তাহলে দুজনের জন্যই এই কন্ডিশনটা ইম্পোজ করতে হবে। তো জে উইল নট বি ইকুয়াল টু জে প্রাইম, এম উইল নট বি ইকুয়াল টু এম প্রাইম, এটা আমাদের করতে হবে। দুটো সামেশন লাগবে, হ্যাঁ, দুটো দুটো সামেশন লাগবে, সবকিছু দুটো দুটো করে লাগবে। সেটাই বলছি, এখানে দুটো লেখেনি। দেখ এখানে প্রথমত হচ্ছে সাম ওভার জে প্রাইম এন্ড এম প্রাইম বলে দিয়েছে, তাহলে ওটাই হচ্ছে সাম ওভার জে প্রাইম এন্ড সাম ওভার এম প্রাইম। দুটো লেখাও যা, একটার মধ্যে কমা দিয়ে লিখে দেওয়ার টাইপ। সামেশন ওভার আই জে লিখলাম না, তাহলে আই এর টার্মগুলোকেও সামেশন করব, আবার জে এর টার্মগুলোকেও সামেশন করব, সেটাকে বোঝায়। ঠিক তাই সাম ওভার জে প্রাইম এন্ড এম প্রাইম, মানে দুটো আলাদা আলাদা কোয়ান্টাম নাম্বার বললাম। এইবার এখানকার কন্ডিশন ছিল এম নট ইকুয়াল টু এন, তাহলে এখানেও সেরকম দিতে হবে, জে প্রাইম নট ইকুয়াল টু জে, এম প্রাইম নট ইকুয়াল টু এম, দুটো দিতে লাগবে। দ্বিতীয়টা লেখেন, তুই চাইলে লিখতে পারিস। দেখ একটা লিখেছে জে প্রাইম নট ইকুয়াল টু জে, এইটা লেখেনি এম প্রাইম নট ইকুয়াল টু এম, এটা লেখেনি। কেন লেখেনি? লেখেনির কারণটা হচ্ছে এই যে এনার্জি টার্মটা তো শুধু জে এর উপরে ডিপেন্ডেন্ট, এম এর উপরে ডিপেন্ডেন্ট নয় তো। আর ওয়েভ ফাংশনে এমনিতেই যে এম আসবে, ওটা তুই চাইলেও আসবে না চাইলেও আসবে। আর এনার্জি টার্মে এমনিতেই এম এম প্রাইম নেই। আমরা কেন এইটা এই যে নট ইকুয়াল কেন লিখি? ইকুয়াল করলে সমস্যা কোথায়? ইকুয়াল করলে এটা জিরো হয়ে যাবে, সেই জন্যই লিখতে হয়, আমাকে বাধ্য হয়। এই যে এম নট ইকুয়াল টু এন লিখেছি কেন? কারণ এম ইকুয়াল টু এন হলে ইএম জিরো আর ইএন জিরো ইকুয়াল হয়ে যাবে, বিয়োগফলটা জিরো হয়ে যাবে, ব্যাপারটা ইনফিনিটি হয়ে যাবে। ওইটাকে আটকাতে আমি নট ইকুয়াল টু এটা লিখেছি। তাই এনার্জি যদি শুধু জে এর উপরেই ডিপেন্ডেন্ট হয়, তো তুই আর এম এরটা লিখবি কেন? ওটা লেখাও কি না লেখাও কি একই মতলব। তুই লিখলে ভুল কিছু হবে না, ওটা কোথাও কাজেও লাগবে না। বোঝা গেল কেন লেখেনি? হিসেব মতো কিন্তু দুটোই লেখা হ্যাঁ উচিত, যেহেতু দুটো কোয়ান্টাম নাম্বার আছে, ইউ শুড রাইট বোথ। কিন্তু একটা লিখেছে একটা লেখেনি, কারণ আমাদের এই নট ইকুয়াল টুটা দেওয়ার কারণটাই হচ্ছে এটাকে বাঁচানো। তো ওটা এমনি বাঁচবে, এমটা যদি তুই নাও লিখিস তাও বাঁচবে। তুই চাইলে লিখতেও পারিস, না লিখলেও কিচ্ছু যায় আসে না। বেশ, ওকে। সো নাও কাম টু দি ডিসকাশন এগেন। তাহলে উপরে কি থাকলো? ওয়াই জে প্রাইম এম প্রাইম, এদিকে ওয়াই জে এম, আর মাঝে হচ্ছে এইচ প্রাইমটা থাকবে, মিউ ইলেকট্রিক্যাল এপসাইলন কস থিটা, টোটালটা স্কয়ার। ভালো কথা, সিম্পল। এখন গল্প হচ্ছে, তাহলে তুই এই মিউ এপসাইলন এগুলোকে বের করে দে, এটাকে প্রথমত স্কয়ার করে দে। তাহলে মিউ স্কয়ার এপসাইলন স্কয়ার বেরিয়ে গেল, কস থিটাটা ভেতরে থাকলো। আরেকটা বাইরে মাইনাস ছিল, ওই মাইনাসটাকে ভেতরে ঢোকানোর চক্করে দেখ ইজে জিরো মাইনাস ইজে প্রাইম জিরো করে দিয়েছে, এটাকে ঘুরিয়ে দিয়েছে। দেখ এখানে ছিল জে প্রাইম মাইনাস জে, এখানে জে মাইনাস জে প্রাইম করেছে, কেন? এই মাইনাসটা ভেতরে ঢোকানো আছে, ঠিক আছে, সেই জন্য এটাকে চেঞ্জ করে নিয়েছে। বাকিটা মানে ওটা তুই চাইলে করতেও পারিস নাও পারিস, ওটা ম্যাটার করে না। বেশ, তো তো এটাকে আমি আপাতত মুছে দিচ্ছি, এটা লেখার কোনো মানে নেই আর কি, তুই চাইলে লিখতে পারিস, লিখলে ভুল কিছু হবে না কিন্তু, হ্যাঁ, অবশ্যই লিখতে পারিস, কোনো প্রবলেম নেই। ওকে, তো এবার এইটা হচ্ছে বেরিয়েছে। তাহলে cos থিটা অপারেট আপন থিটা জেম, এটা আমি জানি তো, একটু আগেই ব্যবহার করছিলাম, এটা আমার জানা আছে কিন্তু। তো যাই হোক, সেখানে আমরা আসবো, তার আগে আমরা সেপারেট করে নিই। থিটা cos থিটা, এই থিটা এটাকে এক জায়গায় রাখবো, আর এই ফাই এম প্রাইম আর ফাই এম এক জায়গায় রাখবো। এই দেখ ফাই এম তার স্কয়ার এক জায়গায় করেছি। এই দেখ থিটা জে প্রাইম এম এম প্রাইম, মাঝে cos থিটা, এইদিকে থিটা জে এম, এটা একদিকে করেছি, তার স্কয়ার। বাস, দুটোকে আলাদা করে নিয়েছি। আর নিচে তো ইজে জিরো মাইনাস ইজে প্রাইম জিরো আছেই, জাস্ট সেপারেট করা হলো, আর কিছু না। ওকে, আচ্ছা, এবার এইদিকে যেটা আছে এম প্রাইম আর এম, এইটা দেখ গল্পটা হচ্ছে এম প্রাইম আর এম কে তোকে ইকুয়াল রাখতেই হবে। যদি তুই এম প্রাইম আর এম ইকুয়াল না রাখিস, তুই যদি এম প্রাইম আর এম ইকুয়াল না রাখিস, এই টার্মটা জিরো হলে এই গোটাটার ক্যালকুলেশন করারই কোনো মানে থাকবে না।
গল্পটা বুঝতে পারছিস? এম আর এম প্রাইম ইকুয়াল হতেই হবে, যদি হয় তবেই বাকি টার্মটা এক্সিস্ট করবে, তখন তোর জে এর কি কি ভ্যালু অ্যালাউড না বা অ্যালাউড নয় সেটা খুঁজে যাবে। আর যদি এম আর এম প্রাইম ইকুয়াল না হয়, খেলা ওখানেই শেষ, আর আগে যাওয়া যাবে না, এটাই জিরো হয়ে যাবে তখন। এটা যদি জিরো হয়, বাকিটা গুণ করে আছে, মানে জিরো দিয়ে গুণ হয়ে ওটাও জিরো হয়ে যাবে, এক্সিস্টই করবে না। বুঝতে পারা যাচ্ছে ব্যাপারটা? হ্যাঁ, সুতরাং বাই ডিফল্ট এম শুড বি ইকুয়াল টু এম প্রাইম, যদি এটাকে কন্টিনিউ করতে হয়, যদি ক্যালকুলেশন কন্টিনিউ করতে হয়, এম শুড বি ইকুয়াল টু এম প্রাইম, দুটো কিন্তু সেম হতে হবে। সেম না হলে এই ক্যালকুলেশনটাই এক্সিস্ট করবে না, সেকেন্ড অর্ডার কারেকশনটাই আসবে না। আসছি দাঁড়া, এরপরে ভালো করে এটাকে নোট করে রাখি, এম আর এম প্রাইম একই। ফাইনালি যখন আমরা ট্রানজিশন গুলো করবো তখন মেলাতে পারবি, দেখবি কেমন ফটাফট। এম আর এম প্রাইমটা ইকুয়াল থাকতে হবে, যদি না করিস ক্যালকুলেশনটা আর আগে যাবে না। ঠিক আছে, ওকে, এম আর এম প্রাইমটা আমি ইকুয়াল ধরে নিলাম। এইবার ডান দিকেরটা ঠিক আছে, এম আর এম প্রাইম যদি ইকুয়াল হয়, সেই অবস্থায় ডান দিকে কি হচ্ছে দেখি একটুখানি। ডান দিকে দেখ, এই যে ব্যাপারটা, যে cos থিটা অপারেট আপন থিটা জে এম, হোয়াট উইল গেট, একটু আগেই পেয়েছিলাম, সি থিটা জে প্লাস ওয়ান এম প্লাস ডি থিটা জে মাইনাস ওয়ান এম, এটা পাবো, তার আবার স্কয়ার। আচ্ছা, এইবার দেখ, তাহলে এইটা তো বাইরে যেমন আছে আছে থাকলো, এই পার্টটা আমি এখন বলে দিলাম ইকুয়াল করতে হবে, পরে আমরা দেখবো, দেখ ইকুয়াল করতেই হবে, কিছু করার নেই, নাহলে ট্রানজিশনই হবে না। তো যাই হোক, আসছি সেখানে, এটা থাকলো ওর মতো, ওটা পরে ওয়ান করে দেবো। আর বাকিটা হচ্ছে এইটা, বাকিটা হচ্ছে এটা, হ্যাঁ, বাকিটা হচ্ছে তোর এখানে সিটাকে বাইরে বের করে নে, থিটা জে প্রাইম এম, আর এইদিকে আছে দেখ এই থিটা জে প্রাইম এম, আর এদিকে আছে দেখ সিটাকে তুই বাইরে বের করে নে, থিটা জে প্লাস ওয়ান এম, এ দেখ থিটা জে প্রাইম এম আর হচ্ছে থিটা জে প্লাস ওয়ান এম, আর ডিটাকে বের করে নে, তাহলে এদিকে পাবি থিটা জে প্রাইম এম মানে এম প্রাইম, আর থিটা জে মাইনাস ওয়ান এম, এ দেখ ডিটাকে বের করে নিয়েছিস, তাহলে থিটা জে প্রাইম এম প্রাইম, এটা এম প্রাইমটাকে কিরকম ভাবে লিখেছে, যাই হোক, আর থিটা জে মাইনাস ওয়ান এম, এম আর এম প্রাইম যদিও একই, তো এইখানটা তবুও এটাকে তুই জে প্রাইম এম প্রাইম বলে লেখ, জে প্রাইম এম প্রাইম, মড অফ এম প্রাইম আর কি, জে প্রাইম এম প্রাইম, যদিও এম প্রাইম আর এম ইকুয়াল আমি দেখতেই পাচ্ছি, না করলে উপায় নেই। তো যে তাহলে এইখানটা হচ্ছে থিটা জে প্রাইম এম প্রাইম, এ দেখ এটা সেটা, আর এদিকে আছে থিটা জে মাইনাস ওয়ান এম, থিটা জে মাইনাস ওয়ান এম, এটা হলো, তারপর তোর আবার স্কয়ার, বাইরে আবার স্কয়ার আছে, যেমন আছে থাকলো, জাস্ট ভেঙে ভেঙে লেখা হচ্ছে আর কি, কিছু এটা হাতি ঘোড়া কিছু নয়, নর্মাল ব্যাপার। বেশ, ঠিক আছে, এইবার দেখ এম প্রাইম আর এম যদি, যেটা বললাম ওটা আবার এবার ওটা স্টেপ বাই স্টেপ বলেছে, তাহলে দেখ এম প্রাইম যদি এম এর সঙ্গে ইকুয়াল হয়, তবেই কিন্তু এই টার্মটা এক্সিস্ট করবে, যদি এটা এক্সিস্ট করে তবেই সামনের ক্যালকুলেশনের কোনো দরকার আছে, আর যদি ওটা এক্সিস্ট না করে, সামনের ক্যালকুলেশনটারই কোনো মতলব নেই, ফালতু, জিরো হয়ে যাবে। তাহলে পুরো ক্যালকুলেশনটা এক্সিস্ট করবে, বা আমি সেকেন্ড অর্ডার এনার্জি একটা কারেকশন পাবো, প্রোভাইডেড এটা সেকেন্ড অর্ডার এনার্জি কারেকশন, প্রোভাইডেড এম উইল বি ইকুয়াল টু এম প্রাইম, মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের যে ভ্যালু দুটো এনার্জি লেভেলের, ইট শুড বি সেম। আমি আবার ব্যাক করে আসবো এখানে, তুই খুব ক্লিয়ারলি ইয়েটা দেখতে পাবি, সিলেকশন রুলটা দেখতে পাবি, চাপ নেই। যাই হোক, আর দেখ এইখানে যে টার্মটা আছে, এইখানে যে টার্মটা আছে, এখানে কে কে আছে দেখ দেখি, জে প্রাইম এম প্রাইম, এখানে আছে জে প্লাস ওয়ান এম, এখানে দেখ জে প্রাইম এম প্রাইম, এখানে আছে জে মাইনাস ওয়ান এম। প্রথমত এম আর এম প্রাইম ইকুয়াল আমরা দেখে ফেলেছি, এটা করতেই হবে, নাহলে কাজ হচ্ছে না। আর দেখ এই জে প্রাইমটা যদি জে প্লাস ওয়ানের সঙ্গে সমান হয়, এবং জে প্রাইমটা যদি জে মাইনাস ওয়ানের সঙ্গে সমান হয়, তাহলে কিন্তু একটা করে টার্ম বেঁচে থাকবে, বাকি সব জিরো হয়ে যাবে। বুঝতে পারছিস? এই জে প্রাইমটা যদি ইকুয়াল টু জে প্লাস ওয়ান হয়, ইফ জে প্রাইম ইজ ইকুয়াল টু জে প্লাস ওয়ান, তাহলে এই সি এর টার্মটা এক্সিস্ট করবে, ডিটা জিরো হয়ে যাবে। আর যদি জে প্রাইম ইকুয়াল টু জে মাইনাস ওয়ান,
তখন ডি এর টার্মটা এক্সিস্ট করবে, সিটা 0 হয়ে যাবে। আদার দ্যান দ্যাট এই j+1 j-1 ছাড়া তুই যে কোনো টার্ম বসা, j+2 j+3 j-2 j-3 এনি টার্ম সবাই 0 হয়ে যাবে। তবে শুধু নন জিরো টার্ম পাবো যখন j প্রাইমটা j+1 এর সঙ্গে সমান এবং j প্রাইমটা j-1 এর সঙ্গে সমান। দেখ দেখি বলা যাবে কিনা। হ্যাঁ, তাহলে দেখ, তার মানে তুই বুঝতে পারলি সেকেন্ড অর্ডার এনার্জি কারেকশনটার একটা নন জিরো ভ্যালু পাবো অনলি ইফ m prime is equal to m, j prime is equal to j+1 and j prime equal to j-1। এই তিনটে এখন দেখে রাখ, পরবর্তীকালে সিলেকশন রুল বলবো, আবার ফিরে আসবি, দেখবি বুঝে যাবি কি কেস। তা যাই হোক, তাহলে সেকেন্ড অর্ডার এনার্জি কারেকশন আমি শুধু নন জিরো টার্মটুকুকে লিখছি, অনলি নন জিরো টার্ম। তাহলে অনলি নন জিরো টার্ম মানে সিটা কখন থাকবে, সিটা থাকবে যখন জে প্রাইমটা নাকি j+1 এর সঙ্গে সমান। তাহলে দেখ শুধু সিটা থাকছে, দেখ সি স্কোয়ারটাকে লিখেছে যখন জে এর জায়গায় আমাকে, যেটা ঠিক আছে, জে প্রাইমের জায়গায় আমাকে j+1 বসাতে হয়েছে। আর ডিটা, শুধু ডিটা থাকবে যখন জে প্রাইমটা j-1 এর সঙ্গে সমান হবে। এই যে জে প্রাইম, এখানে j-1 লিখেছে, তখন শুধু ডিটা থাকছে, বাকি সব জিরো, বাকি কোনো টার্ম এক্সিস্ট করবে না। এবার তুই ই জে আর ই j+1 এগুলোর ভ্যালু জানিস তো, j ইন্টু j+1 h কাট স্কয়ার বাই 2i, সে অনুযায়ী বসিয়ে বসিয়ে যাবি, এখানে বসাবি, এখানে বসাবি, সবগুলোতে বসাবি, বসিয়ে বসিয়ে গেলে এখানে 2j+1 আর 2j পড়ে থাকবে, বাকি এই সমস্ত টার্ম ফার্ম বেরিয়ে যাবে, এদিকে সি স্কোয়ার ডি স্কোয়ার এগুলো আসবে। এবার সি আর ডি এইগুলো, এগুলো কনস্ট্যান্ট, দ্যাট কনস্ট্যান্ট ক্যান বি ক্যালকুলেটেড। আমি বইটা অলরেডি দিয়ে দেবো, বা দিয়ে দিয়েছি, এর শেষেই বইগুলো আছে, সেখানে তুই ওগুলো ক্যালকুলেট করা আছে, তো খুব কষ্ট করতে হবে না, ওখানে ক্যালকুলেট করা আছে, ইউ ক্যান সি, নো প্রবলেম। যাই হোক, এর পরেরটাই আছে বোধহয়, হ্যাঁ এর পরেরটাই আছে, এখানে আছে, এখানে সব ক্যালকুলেট গুলো করা আছে। এই যে এটা ক্যালকুলেট করেছে, তারপর সেটাকে বসিয়ে এটা এসছে, দিয়ে এটা এসছে, হ্যাঁ এগুলো সব করা আছে, জাস্ট তোদেরকে দেওয়ার জন্য করা হয়েছে। এই যে স্টার ইফেক্টটা যখন কাজ করছে, এখানে দেখবি ডি সি এগুলো সব করা আছে, এই যে থিটা জে এম এর উপরে অপারেট করলে এটা এটা আসছে, হ্যাঁ কোথা দিয়ে কি করে করতে হচ্ছে, এই যে কস থিটা অপারেট করলে কি আসছে, করা আছে, ঠিক আছে। ফার্স্ট অর্ডার কারেকশন 0, এটা আমি বললাম। সেকেন্ড অর্ডার কারেকশন চলছে, এটা আমি ওখানেও করিয়েছি, করিয়ে করে ফাইনালি এইরকম একটা টার্ম আসবে আর কি। এখানে ওই মানে কনস্ট্যান্ট টার্মগুলোকে সব ক্যালকুলেট করেছে, কনস্ট্যান্ট টার্মগুলোকে ক্যালকুলেট করানো দেখানো আছে বোধহয়। এপসাইলন ডাইরেক্ট লিখেছে মনে হচ্ছে, হ্যাঁ ডাইরেক্ট লিখেছে না, ইউজিং ইকুয়েশন এটা and 246 240 এইটা থেকে, এটা এখান থেকে, মানে এই যে ইকুয়েশনটা করেছে, এই ইকুয়েশন থেকে সি আর ডি এর ভ্যালুগুলোকে বের করেছে, মানে পিটাকে তো আমি এখানে ভেঙে ভেঙে লিখেছি আর কি, সেগুলোকে যোগ বিয়োগ করলেই সি এর ভ্যালু বেরিয়ে আসবে, সি আর ডি এর ভ্যালু ওখান থেকে বের করাটাই কাজ আর কি। ও যাই হোক, এখানেই আছে উপরের দিকে, এনিওয়ে, তো যোগ বিয়োগ যাই হোক করে ওখান থেকে সি আর ডি এর যে কনস্ট্যান্টের ভ্যালুগুলোকে তোকে বের করে নিতে হবে আর কি। কনস্ট্যান্টের ভ্যালুগুলো তুই যদি বের করে দিস, সি স্কোয়ার আর ডি স্কোয়ার যদি বসাস, বসানোর পরে এইরকম দেখতে একটা ইকুয়েশন আসবে, ফাইনালি এইরকম দেখতে একটা ইকুয়েশন আসবে। এইটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট জায়গা, এটা আমাদের লাগবে, এইটা কিন্তু লাগবে, মানে মনে রাখতে লাগবে না, বাস এটাকে, এটা থেকে আমরা ফার্দার সামনের দিকে বেশ কিছু কনক্লুশন টানবো। ঘটনা হচ্ছে এটা যদি যেটা 0 হয়ে যায় তাহলে কিন্তু বিপদ আছে। দেখ যেটা যদি তুই 0 করে দিস, কি মুশকিলে পড়বি দেখ, এই টার্মটা এটা সব 0 হয়ে যাবে, ইফ জে ইজ 0, তখন আর কেউ থাকবেই না, বিশাল সমস্যায় পড়ে যাবি। হ্যাঁ, তো যদি ধর জে ও 0 এম ও 0, এরকম কেস যদি হয় আর কি,
হ্যাঁ, সেক্ষেত্রে এমটাকে তুই এখানে 0 করে দিলি, যেটা 0, তুই ব্যাপারটাকে যদি ভেঙে নিয়ে আসিস, মানে এইখানে যেটা হচ্ছে ব্যাপার, এখানে গন্ডগোল না, ঠিকই আছে। মানে এই যে নিচের টার্মগুলো, এগুলো তোকে একটু নিয়ে লিখতে হবে, একটু সেপারেট করে নিচ্ছি, দেখ তাহলে বুঝতে পেরে যাবি। আমি যদি জে ইন্টু জে প্লাস ওয়ান ডিভাইডেড বাই জে প্লাস ওয়ান, 2j মাইনাস ওয়ান, 2j প্লাস থ্রি, এটা মাইনাস 3m স্কোয়ার বাই জে প্লাস ওয়ান, জে প্লাস ওয়ান, 2j প্লাস ওয়ান, 2j প্লাস থ্রি, এটা করে নি। এবার দেখ এইখানে জে ইন্টু জে প্লাস ওয়ান আর জে ইন্টু জে প্লাস ওয়ান কেটে গেল, তাহলে পড়ে থাকলো 1/2j মাইনাস ওয়ান আর 2j প্লাস থ্রি। ঠিক আছে, তুই যখন জে এর ভ্যালু 0 বসাবি, তখন এখান থেকে মাইনাস ওয়ান, এখান থেকে প্লাস থ্রি, মানে মাইনাস থ্রি বেরিয়ে আসবে আর কি, ইন্টু এইটা। আর এই টার্মটা তো এমনি 0 হয়ে যাবে, যখন তুই m 0 করে দিচ্ছিস তখন এই গোটা টার্মটা 0 হয়ে যাবে। ওটা ভেঙে নিলেই তুই বুঝতে পারবি। যখন তুই জেও 0 এমও 0 বলবি, m 0 মানে এই গোটা টার্মটা 0, এটা ক্যান্সেল। আর যখন জে 0, তুই এইখানে 0 বসাবি, এখানে 0 বসাবি, তাহলে এখানে তুই পাবি হচ্ছে মাইনাস ওয়ান, আর এখানে তুই পাবি হচ্ছে থ্রি, তাহলে মাইনাস ওয়ান আর থ্রি গুণ করে মাইনাস থ্রি বেরিয়ে যাবে, আর বাকি এই বাইরে যে টার্মটা ছিল সেটা থাকবে। ওই জন্য দেখ বাইরের যে টার্মটা গোটাটা আছে, আর মাইনাস 1/3 এখানে এসে জুড়েছে। তাহলে যখন জেও 0 এমও 0, তখন সেকেন্ড অর্ডার কারেকশনটা এটা। আর যখন জে নট ইকুয়াল টু 0, তখন গোটাটা থাকবে। দেখ বোঝা যাচ্ছে ব্যাপারটা? ঠিক আছে, তাহলে জে 0 এম 0, জে এর ভ্যালুটা তো আসলে, জে এর ভ্যালুটা মাইনাস, মানে জে এর ভ্যালুটা না, এম এর ভ্যালুটা, এম এর ভ্যালুটা হচ্ছে প্লাস জে থেকে মাইনাস জে অব্দি যাবে। এম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এবার ঘটনা হচ্ছে জে 0 এম 0, তার মানে কি এটা গ্রাউন্ড স্টেট। যেটা 0 কখন হবে? গ্রাউন্ড স্টেটেই হবে। তো তুই গ্রাউন্ড স্টেটের উপরে সেকেন্ড অর্ডার, এটা সেকেন্ড অর্ডার কারেকশন বের করেছিস, সেটা তো মাইনাসই হয়। যে 0 মানে তো অটোমেটিক তুই বলেই দিলি ওটা গ্রাউন্ড স্টেট। তো গ্রাউন্ড স্টেটের উপরে সেকেন্ড অর্ডার কারেকশন বের করেছিস, দেখ মাইনাস এসছে, মাইনাস তো হবেই, এটা আমরা জানি তো। গ্রাউন্ড স্টেটের উপর সেকেন্ড অর্ডার কারেকশন সবসময় নেগেটিভ হয়, মানে এনার্জি লেভেলটা কিছুটা নেমে আসে, এনার্জেটিক্যালি লোয়ার হয়। আর যখন জে নট ইকুয়াল টু 0, মানে গ্রাউন্ড স্টেট নয়, নেক্সট হায়ার স্টেট, সেটা ফার্স্ট এক্সাইটেড হতে পারে, সেকেন্ড এক্সাইটেড হতে পারে, এন্ড সো অন, যখনই করবি সেখানে কিন্তু একটা এম এর ডিপেন্ডেন্স চলে এলো। দেখ যা ছিল ছিল ঠিক ছিল, একটা করতে গিয়ে এম এসে জুটে গেছে। এই এমটাই হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ওই এমটা কিন্তু নাও এম ক্যান ভ্যারি। এমটা কোথা থেকে কোথায় যেতে পারে? এমটা প্লাস জে থেকে মাইনাস জেতে যেতে পারে। এম এর 2j প্লাস 1 ভ্যালুজ পসিবল, ভ্যালুজ পসিবল। সে ঠিক আছে, 2j প্লাস 1 খানা ভ্যালু পসিবল, দ্যাট ইজ ফাইন, কিন্তু মজাটা হচ্ছে এখানে এম স্কোয়ার আছে। এম স্কোয়ার আছে মানে প্লাস জে আর মাইনাস জে এর ভ্যালুটা একই হবে। মানে ধর আমি জে এর ভ্যালু ধরে নিচ্ছি 2, তাহলে এম হতে পারে -2, -1, 0, +1, +2। তুই যদি এখানে স্কোয়ার করে দিস, তাহলে এইটার ভ্যালু সেম হবে, এইটার ভ্যালু সেম হবে, এটার ভ্যালু আলাদা হবে। তাহলে যদি স্কোয়ার করা হয়, প্লাস আর মাইনাসটা কিন্তু সেম ভ্যালু দিয়ে দেবে। তাহলে এমটা 2j প্লাস 1 খানা ভ্যালু এম এর পসিবল, কিন্তু আসলে j প্লাস 1 খানাই আলাদা আলাদা
ইয়েতেই পাবি। দেখ এখানে সেটা দেখানো হবে, খানিকক্ষণের মধ্যেই দেখতে পাবি। আসুক, আমি সেখানে আসছি। আপাতত এই জায়গাটা দেখ। তাহলে আমি যদি গ্রাউন্ড স্টেট নিই, গ্রাউন্ড স্টেট যদি নিই E0 ইজ দি গ্রাউন্ড স্টেট, তার উপরে আমি যদি কারেকশন গুলোকে করতে থাকি, দেখ গ্রাউন্ড স্টেটের আনপার্টার্বড যে এনার্জিটা সেটাও কিন্তু 0। কেন? আমি যদি রিজিড রোডার মডেলটা নিই, তার যে এনার্জি এটা হচ্ছে J ইন্টু J প্লাস 1 H কাট স্কোয়ার বাই 2I বাই জাতীয় কিছু একটা। তাহলে তুই যদি E0 বলিস গ্রাউন্ড স্টেট, তাহলে যেটা তো 0 বসবে, যে 0 বসে সামনে গোটাটা 0 হয়ে যাবে। এই যেটাকে যদি 0 বসাস, বাকিটা ক্যালকুলেট করারই দরকার নেই, 0। তার মানে গ্রাউন্ড স্টেটের এমনি এনার্জি কিন্তু 0। আচ্ছা, সেই গ্রাউন্ড স্টেটের উপরে ফার্স্ট অর্ডার কারেকশন, আমি কিন্তু যে কোনো স্টেটের উপরে ফার্স্ট অর্ডার কারেকশন ক্যালকুলেট করেছিলাম। ফার্স্ট অর্ডার কারেকশন ইন অন এনি স্টেট, নট অনলি গ্রাউন্ড স্টেট, যে কোনো স্টেট হোক, ওটা কিন্তু 0 আসবে। তাহলে গ্রাউন্ড স্টেটের ফার্স্ট অর্ডার কারেকশন 0ই আসবে, ঠিকই আছে। তাহলে E0টাও 0, E0 1টাও 0 ফার্স্ট অর্ডার কারেকশন, এন্ড E0 2 সেকেন্ড অর্ডার কারেকশন। সেকেন্ড অর্ডার কারেকশন এই যে এইমাত্র করলাম, এটা গ্রাউন্ড স্টেটের উপরে মাইনাস মিউ স্কোয়ার EL ইন্টু সামথিং, এটা তা ওইটা হচ্ছে এটা, এই ব্যাপারটা আর কি। তাহলে গ্রাউন্ড স্টেটের উপরে তুই যদি সেকেন্ড অর্ডার অফ দি কারেকশন নিস, এই ভ্যালুটা পাবি, এনার্জি ভ্যালু, মানে এনার্জি অফ গ্রাউন্ড স্টেট আপ টু সেকেন্ড অর্ডার কারেকশন। ইফ ইউ টেক দিস, ইউ উইল গেট দিস ভ্যালু, এনার্জি ভ্যালু। এর ভালো কথা। এখন ঘটনা হচ্ছে যে তুই যদি গ্রাউন্ড স্টেট না নিয়ে ফার্স্ট মানে J ইকুয়াল টু 1 নিলি বা J ইকুয়াল টু 2 নিলি, J ইকুয়াল টু 1 নিলে m এর ভ্যালু কি হবে? 0 প্লাস 1 মাইনাস 1। 2 নিলে কি হবে? 0 প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2, মানে পুরোটাই আসবে আর কি, মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2। এদিকে J এর ভ্যালু 1 নিলে প্লাস 1 0 মাইনাস 1। কিন্তু মজাটা হচ্ছে, যেটা আমি এইমাত্র বললাম, এনার্জি কারেকশনে যেহেতু m স্কোয়ার আছে, তো m এর ভ্যালু তুই যখন প্লাস 1 বসাবি, সেটা যে ভ্যালু দেবে, m এর ভ্যালু যখন মাইনাস 1 বসাবি, সেটাও তো একই জায়গাতেই ভ্যালু দেবে। ওইটাই বলছে। দেখ, যে যখন 1, তখন m এর ভ্যালু 0 এর জন্য একটা এনার্জি লেভেল পাবি, প্লাস মাইনাস 1 এর জন্য একই পাবি। তো টোটাল স্প্লিট হবে কিন্তু J প্লাস 1 খানাতে স্প্লিট হবে, মানে J ইকুয়াল টু 1 এর যে এনার্জি লেভেলটা ছিল, ধর এটা J ইকুয়াল টু 1 এর এনার্জি লেভেল, ওটা কিন্তু দুটোতে ভাঙবে। আবার ধর J ইকুয়াল টু 2 তে যে এনার্জি লেভেলটা ছিল, ওটা কিন্তু 2 আর 1 3টেতে ভাঙবে। এটা কারণ মানে J ইকুয়াল টু 2 মানে 5টায় ভাঙার কথা, কিন্তু প্লাস 1 মাইনাস 1 সেম ভ্যালু দিচ্ছে, প্লাস 2 মাইনাস 2 সেম ভ্যালু দিচ্ছে। কেন? এখানে স্কয়ার আছে। তাহলে 2J প্লাস 1 ফোল্ড ডিজেনারেট হতো, স্কয়ারটা থাকার জন্য ওই দুটো গন্ডগোল হয়ে গেল। প্লাস 2 মাইনাস 2 এর একই ভ্যালু, এখানে প্লাস 1 মাইনাস 1 এর একই ভ্যালু। এই হচ্ছে কেস। তাহলে আসলে প্রত্যেকটা এনার্জি লেভেল ইন প্রেজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড ভাঙছে। কিন্তু দেখ, ফার্স্ট এক্সাইটেড স্টেট আরো নতুন দুটো লেভেলে ভেঙে গেছে, সেকেন্ড এক্সাইটেড স্টেট 3টেতে ভেঙেছে, J প্লাস 1 করে করে ভাঙবে। বুঝতে পারছি? দেখ, সেকেন্ড অর্ডার কারেকশন নিলে এটা দেখা যাচ্ছে, ফার্স্ট অর্ডারে দেখাই যাচ্ছে না। ফার্স্ট অর্ডার কিন্তু 0, নো চেঞ্জ। ইলেকট্রিক ফিল্ড দেওয়ার পরেও ফার্স্ট অর্ডার 0। সেকেন্ড অর্ডারে একটা কারেকশন পেয়েছিলাম, সেই সেকেন্ড অর্ডারের কারেকশনে হঠাৎ করে কোথা থেকে m চলে এসছে, সেই mটাকে বসিয়ে বসিয়ে আমি বুঝতে পারছি যে হ্যাঁ ঠিক আছে, মানে এতক্ষণ পর্যন্ত মানে ফার্স্ট অর্ডার কারেকশন তো 0 বেরিয়েছে, গ্রাউন্ড স্টেটে তো m টার্মটাই ছিল না, শুধু J এর উপর ডিপেন্ডেন্ট ছিল। এতক্ষণে m টার্মটা এসছে, ম্যাগনেটিক কোয়ান্টামটা এসছে। তাহলে আমরা জানি m এর ভ্যালুটা প্লাস J থেকে মাইনাস J 2J প্লাস 1 ফোল্ড ডিজেনারেট হওয়ার কথা, কিন্তু 2J প্লাস 1 এর মধ্যে সার্টেন ভ্যালুজ দে আর অ্যালাউড, all the values are not allowed. 2J প্লাস 1 মানে প্লাস 1 মানে যদি J ইকুয়াল টু 1 হয়, তাহলে প্লাস 1 0 মাইনাস 1, যদি J ইকুয়াল টু 2 হয়, তাহলে প্লাস 2 প্লাস 1 0 মাইনাস 1 মাইনাস 2। কিন্তু যেহেতু স্কোয়ার আছে, অ্যাজ স্কোয়ার ইজ দেয়ার, তাহলে প্লাস 1 আর প্লাস 2 একই ভ্যালু, মানে প্লাস 1 মাইনাস 1 একই ভ্যালু দিচ্ছে,
+2 -2 সেম ভ্যালু দিচ্ছে, দিয়ে আলটিমেটলি আলাদা আলাদা এনার্জি ভ্যালু বেরোচ্ছে একটা একটা করে বেশি। মানে ধর j=1 এর জন্য m এর ভ্যালু 0, আর এদিকে +1 -1 এর জন্য একই, সেই জন্য হয়ে গেছে টোটাল দুটো। j=2 এর জন্য 0 এর জন্য একটা, +-1 এর জন্য একটা, +-2 এর জন্য একটা, তিনটে। তাহলে j এর যা ভ্যালু তার থেকে একটা করে বেশি স্প্লিট হবে। j এর ভ্যালু 1 এর জন্য দুটো স্প্লিট হবে, j এর ভ্যালু 2 এর জন্য তিনটে স্প্লিট হবে, 3 এর জন্য চারটে, 4 এর জন্য পাঁচটা, এরকম করে চলবে। তাহলে সেকেন্ড অর্ডার অফ দি কারেকশন নিয়ে আমি বুঝতে পারছি হ্যাঁ স্প্লিট হচ্ছে, এনার্জি লেভেল ইজ নাও স্প্লিটিং। ক্লিয়ার? হ্যাঁ। এইবার দাঁড়া, এখনো শেষ হয়নি। দি ফাইনাল পার্ট ইজ নাও মোস্ট ইন্টারেস্টিং পার্ট। এবার দেখ j=2 এর ভ্যালু, 2 এর এনার্জি লেভেল এটা, j=3 এর এনার্জি লেভেল এটা, 1টার করা হয়নি, 1টাও করা যাবে, কোনো ব্যাপার না। তা j=2 মানে তিনটেতে স্প্লিট হবে, এই দেখ তিনটে। j=3 চারটেতে স্প্লিট হবে, একটা, দুটো, তিনটে, চারটে। এগুলো এক একটা, m এর ভ্যালু 0, +-1, +-2, m এর ভ্যালু 0, +-2, 3। দেখ সব থেকে বেশিটা সব থেকে নিচে আছে, দেখ কারণ কি, এই যে m স্কোয়ারটা তুই বাদ দিচ্ছিস, তাহলে m এর ভ্যালু যত বেশি হবে তত বেশি বাদ যাবে, তাহলে এনার্জি তত কমে আসবে। ওই জন্য দেখ যখন তুই j=2 নিয়েছিস তখন +-2 সব থেকে কম, যখন j=3 নিয়েছিস তখন +-3 সব থেকে কম। কিছু কিছু এনার্জি লেভেল কিন্তু ওপরেও আছে। এবার তুই ভাবছিস কি হলো কেসটা, ওপরে কি করে উঠে গেল? ওপরে উঠবে না নিচে নামবে, এটা এটা তো বুঝতে হবে এই ভ্যালুগুলো বসিয়ে বসিয়ে, m এর ভ্যালু আর j এর ভ্যালু বসাতে হবে তোকে। মানে ধর j এর ভ্যালু 2, m এর ভ্যালু +2, j এর ভ্যালু 2, m এর ভ্যালু -2, j এর ভ্যালু 2, m এর ভ্যালু +1, j এর ভ্যালু 2, m এর ভ্যালু -1। এইগুলো যখন বসাবি, এখানে যখন বসাবি, বসানোর পর কোথাও কোথাও প্লাস আসবে, কোথাও কোথাও মাইনাস আসবে। বিয়োগ ফলের উপর ডিপেন্ড করবে না, এখানে বিয়োগ ফলটা যেরকম আসবে এই উপরের পার্টটা থেকে তো তোকে ভ্যালুটা দেবে। হ্যাঁ, j × j+1 আর 3m² তুই দেখ না, বুঝতে পারবি। দেখ এইখানে ধর তুই +-1ই যদি বসাস, j এর ভ্যালু কত আছে, j এর ভ্যালু আছে 2, m এর ভ্যালু +-1, তা j এর ভ্যালু যদি 2 হয়, 2 × 2 + 1 তাহলে 6। আর এইখানে যখন তুই +-1 দিচ্ছিস তাহলে 3 × 1, তাহলে 6 - 3, শুধু 3 বেরোলো, পজিটিভ হবে তো। ওই জন্য দেখ +-1টা উপরে আছে। আবার যখন তুই +-2 করে দিয়েছিস তখন আবার দেখ j এর ভ্যালুটা 2, তাহলে 2 × 3 6, এখানে কিন্তু 3 × 2² তার মানে 4, 3 4 12, তাহলে 6 - 12, এখানে কিন্তু -6 হচ্ছে, সেই জন্য ওটা কি হয়ে গেল নিচে। কোনটা প্লাস প্লাস হলে ওপরে এনার্জি লেভেল থেকে, অরিজিনাল এনার্জি লেভেল থেকে প্লাস হলে ওপরে, মাইনাস হলে নিচে। বোঝা যাচ্ছে? ঠিক আছে, মানে এই দিস স্প্লিটিং পার্ট ইজ ক্লিয়ার। হ্যাঁ। এখন ঘটনা হচ্ছে ট্রানজিশন যখন হবে, ট্রানজিশনের সিলেকশন রুল এটা অন্যভাবে দেখানো যাবে। তো আমরা অলরেডি যা ক্যালকুলেশন করেছি সেখান থেকেও ক্লিয়ারলি বলে দেওয়া যাবে, ডেল্টা j +-1 এবং ডেল্টা m 0, তবেই তোর হচ্ছে গিয়ে ট্রানজিশনটা হবে। একটু আগে দেখলি তো নন জিরো কখন হচ্ছিল, যখন j প্রাইমটা j+1 এবং j প্রাইমটা j-1 হচ্ছিল, আর সব ক্ষেত্রে বলা হচ্ছিল mটা m প্রাইমের সঙ্গে ইকুয়াল করতে হবে, তা নাহলে 0 হয়ে যাবে। তা কি বোঝা যাচ্ছে, ডেল্টা m শুড বি 0, ডেল্টা j শুড বি +-1। এটাই তো সিলেকশন রুল, এখানে তো আমরা অলরেডি করে এসেছি। দেখ এটা কোথায় গেল, এই যে এই দুটো যখন হবে তখনই ব্যাপারটা নন জিরো হবে, বাকি সব জায়গায় 0 হয়ে যাবে। তা তুই যদি কারেকশন টার্মটাই 0 করে দিলি, তা কি স্প্লিটিং হবে? স্প্লিটিংটা হয়েছে কেন, কারেকশন টার্ম কতগুলো বেরিয়েছে, সেই কারেকশনটাই নেই, তো এইটাই থাকবে তখন আর। ওই জন্যই তো যখন আফটার স্প্লিটিং যে এনার্জি লেভেল পেয়েছি, সেখানে সিলেকশন রুল ডেল্টা j উইল বি +-1 এন্ড ডেল্টা m শুড বি 0।
কারণ এই দুটো কন্ডিশনেই এই স্টেট গুলো এক্সিস্ট করবে, নাহলে স্টেট গুলো এক্সিস্টই করবে না, কারেকশন টার্মটাই জিরো হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ তাহলে এইটা মিলিয়ে মিলিয়ে তোকে এবার ট্রানজিশন করতে হবে। এই দেখ, তাহলে এম এর ভ্যালু +-2 থেকে তুই এম এর ভ্যালু +-2 তে ট্রানজিশন করতে পারিস। আচ্ছা, প্রথমে দেখে নে নর্মালি ধর j = 2 থেকে j = 3 একটা সিম্পল ট্রানজিশন করেছিস। তাহলে j = 2 থেকে 3 তে যদি তুই নর্মালি রোটেশনের ক্ষেত্রে ট্রানজিশন করিস, সেই ইয়েটা হচ্ছে ডেল্টা ই হচ্ছে 2b × j+1। এটা হয় যখন তুই j থেকে j+1 এ ট্রানজিশন করছিস। তাহলে এখানে j+1 মানে 3, তাহলে 2b × 3, 2 থেকে 3 এ যখন ট্রানজিশন হচ্ছে তখন j+1টা 3, তাহলে 2b × 3 মানে 6b। 6b ইজ এনার্জি গ্যাপটা, ওই জন্য 6b তে তুই একটা প্লট ইয়ে পেয়েছিস। যেই তুই সেকেন্ড ডেল্টা যেটা +-1 হচ্ছে আমার সিলেকশন রুল, ডেল্টা যেটা +-1 ইজ দ্য সিলেকশন রুল হিয়ার। যে মুহূর্তে তুই ইলেকট্রিক ফিল্ড, মানে এটা হচ্ছে ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ড, যেই তুই ইলেকট্রিক ফিল্ড দিতে লাগলি, সেকেন্ড অর্ডার কারেকশনের জন্য প্রত্যেকটা এনার্জি লেভেল ভাঙতে লাগলো। ফার্স্ট অর্ডার কিন্তু জিরো, ফার্স্ট অর্ডার কিছু হয়নি, ফার্স্ট অর্ডার কারেকশন ইজ জিরো, সেকেন্ড অর্ডার কারেকশন ইজ নন জিরো। সেকেন্ড অর্ডার কারেকশনের জন্য ভেঙেছে, এবং যেই ভেঙেছে সেখানে কিন্তু সিলেকশন রুল ডেল্টা j +-1 এবং ডেল্টা m 0। সেটা কেন, সেটা আমরা অলরেডি দেখে এসেছি একটু আগে। তাহলে এই সিলেকশন রুল মেনে তুই দেখ m এর ভ্যালু +-2 থেকে +-2 তে একটা ট্রানজিশন, m এর ভ্যালু 0 থেকে 0 তে একটা ট্রানজিশন, m এর ভ্যালু +-1 থেকে এখানকার +-1 এ একটা ট্রানজিশন। মজাটা হচ্ছে দেখ, এই যে এনার্জি গ্যাপ এবং এই যে এনার্জি গ্যাপ এবং এই যে এনার্জি গ্যাপ, তিনটেই সেম। বুঝতে পারছিস নিশ্চয়ই? তার মানে এই যে একটা লাইন, ওই একটা লাইন তিনটে সেম হাইটের লাইনে ভেঙে যাবে। এই একটা ট্রানজিশন, যেই ইন প্রেজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড দেওয়া হলো, তিনটে ট্রানজিশন হয়ে গেল। এইটি স্টার্ক স্প্লিটিং, দিস ওয়ান। তাহলে এইবার তোকে এখান থেকে ডিসাইড করতে হবে কোন, দেখ 2 থেকে 3 এ যখন ট্রানজিশন করেছিস, তিনটে ট্রানজিশন হয়েছে। তো এইভাবে এনার্জি লেভেল বলে দিলে তোকে বুঝতে হবে ওখান থেকে হাউ মেনি ট্রানজিশন ক্যান বি পসিবল। বুঝে গেল? ক্লিয়ার? হ্যাঁ সো দ্যাটস দি এন্ড অফ ডিসকাশন অফ পারটারবেশন থিওরি। এবার এইটার যে কিছু কিছু প্রবলেম এখানে আছে তোরা দেখবি, যদি দেখতে চাস আরো বেশ কয়েকটা প্রবলেম, মানে ওইখানে সেই গ্র্যাভিটেশনাল ফিল্ড দিলে কি হবে অমুক তমুক, আমি কিছু ছবি তুলে পাঠিয়েছি। যদি মনে করিস যে ফাইনাল, এখানেও এটা দেখিয়েছে, এটা কি হবে, কোথায় যাচ্ছে, ইন প্রেজেন্স অফ ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ডে কি হচ্ছে আর কি। তো দিস পার্ট ইজ ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, তো দেখবি এগুলো ডিটেলস করাও আছে, এই দেখতে চাস দেখবি, আর না হলে আমি যা যা আলোচনা করে দিচ্ছি দ্যাট পার্ট ইজ এনাফ ফর নেট গেট পারপাস, যথেষ্ট, এর বেশি দরকার নেই, পারটারবেশন অন্তত কিছু দরকার নেই, আমি যা বুঝেছি আর কি। সো এটা আমি গ্রুপে তো দেওয়াই আছে, ইটস ফাইন, গ্রুপে দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, নেক্সট আমরা পারটারবেশন এর পরে এবারে আমরা ভেরিয়েশনের দিকে পা বাড়াবো আর কি। ভেরিয়েশন একটুখানি করে সেটাকেই অ্যাপ্লাই করে আমরা হুকেল মলিকুলার অরবিটাল থিওরিটা একটু শিখে নেবো, then we will end our quantum discussion, again we will go back to organic। যাক ঠিক আছে, বলো কোনো দাবি?